তার আলোচ্য বিষয়ে আলোচ্য আলোচনায় যাওয়ার জন্য অনুরোধ জানাই। সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? নমস্কার নমস্কার স্যার, স্যার, ভালো আছে স্যার। হ্যাঁ, ভালো আছি একটু স্যার। আপনি ভালো হ্যাঁ, আছেন? হ্যাঁ, খাতা কলমটা একটু নিয়ে নিন। আর যেহেতু হচ্ছে আমাদের সামনে পরীক্ষা, পরীক্ষায় তো প্রশ্ন আসবে। আপনার হচ্ছে ধরেন 8টা প্রশ্ন থাকবে অথবা 10টা প্রশ্ন থাকবে, তার মধ্যে 7টা প্রশ্নের আনসার আপনাদেরকে দিতে হবে। তো এইভাবেই তো স্যার গত ক্লাসটা ইয়ে করেছেন। ভাইবা বোর্ডের যে প্রশ্ন, এটা নিয়ে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট স্যার সহ হয়তো একটা হিমাংশু ক্লাস বাবু, হবে। হিমাংশু বাবু মিউট করুন, আপনি এটা ভুলে যান। এখন হচ্ছে যেমন কি ধরনের প্রশ্ন আসবে, আমরা কিভাবে আনসার করব, ঠিক আছে? বা কি ধরনের প্রশ্নে, বিস্তারিত প্রশ্নের কি রকম আনসার করা উচিত, ঠিক আছে? তো আজকে হচ্ছে 5টা প্রশ্ন আমি হচ্ছে আহ, আপনাদেরকে দিচ্ছি। তো দিয়ে হচ্ছে আমরা হচ্ছে এটা নিয়ে আলোচনা করবো আর কি। আপনারা একটু খাতা কলমে লিখে নিন সবাই, ঠিক আছে? সবাই লিখে নিন। আমি 5টা প্রশ্ন বলছি, সবাই লিখে নিন, তারপর হচ্ছে এগুলো আলোচনা করবো আর কি। যদি এর মধ্যে আপনাদের কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, তাহলে চেষ্টা করব আমার জ্ঞান মতো সমাধান করে দেওয়ার। উম, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রহের তুঙ্গস্থ ও নিচস্থতা বলতে কি বোঝায়? এর ফলাফল কি? লেখা হয়েছে, জি স্যার, হয়েছে। হয়েছে স্যার। গ্রহ বক্রী হলে কিরকম ফল দেয় ও কিভাবে দেয়? গ্রহ বক্রী হলে কিরকম ফল দেয় ও কিভাবে দেয়? আপনাদের কি D9 এর কোনো ক্লাস হয়েছিল? কোনটা স্যার? নবাংশের কোনো ক্লাস হয়েছিল? না স্যার, না নবাংশ স্যার, হয় নাই। লভ্যাংশ দেয়। আচ্ছা, গ্রহের বলবত্তা কি করে বুঝবো D1 ও D9 সাপেক্ষে? গ্রহের বলবত্তা কি করে বুঝবো D1 ও D9 সাপেক্ষে? স্যার D1 ও D9 সাপেক্ষে। স্যার D1 আর D9 কি লগ্ন এবং নবাংশ? হ্যাঁ, ঠিক আছে, ডিভিশনাল হ্যাঁ হ্যাঁ। চার্ট 1, ডিভিশনাল চার্ট 9। D9 হচ্ছে না বাংশ, D1 লগ্ন চার্ট। কলকাতার থেকে প্রশ্ন করলে ওইভাবে প্রশ্ন করবে, D1 D9 এইভাবে প্রশ্ন করবে। আপনাকে বুঝতে হবে D1 মানে হচ্ছে ডিভিশনাল চার্ট 1, মানে হচ্ছে লগ্ন, লগ্ন চার্ট যেটা।
ডিভিশনাল চার্ট 2 হলে সেটা উড়া চক্র হবে, 3 হলে দ্রেক্কান হবে, জন্মচক্রে এই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কি করে বুঝবো? জন্মচক্রে এই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কি করে বুঝবো? স্যার এটা কি 3 নম্বর প্রশ্নটার সাথেই D1 D9 D1 D9 এর 3 নম্বর প্রশ্নের সাথে গ্রহের বলবত্তা কি করে বুঝবো D1 ও D9 সাপেক্ষে? আর 4 নম্বর হচ্ছে জন্মচক্রে এই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কি করে বুঝবো? পাঁচ নাম্বার, 18/12/1996 সকাল 10টায় জন্ম ঢাকা শহরে। 18/12/1996 সকাল 10টা, ঢাকা শহরে, জন্মস্থান ঢাকা। এই ব্যক্তি সম্পর্কে 5টি প্রধান বিষয় নিয়ে কথা বলুন। স্যার কত তারিখটা বললেন? 18/12/1996। 18/12/1996 সকাল 10টা, জন্মস্থান ঢাকা। এই ব্যক্তি সম্পর্কে 5টি প্রধান বিষয় নিয়ে কথা বলুন। মানে প্রশ্ন আসছে এই ব্যক্তি সম্বন্ধে ব্যক্তির 5টি প্রধান বিষয় নিয়ে আপনারা হচ্ছে প্রেডিকশন করবেন আর কি। এবার প্রশ্ন হলো, এই যে প্রশ্ন মালা আমরা পেলাম, ধরে নেন একটা পরীক্ষায় চলছে আমাদের এখন, এই প্রশ্ন হচ্ছে 15 মার্ক থাকবে। 15 মার্কের জন্য কতটুকু লিখতে হবে? ঠিক আছে, যতটুকু লিখলে হচ্ছে আমার প্রশ্নের আনসারটা আমি মানে দিতে পারবো। জিনিস মানে খাতাটা দেখবে উনি বুঝতে পারে যে এই লেখার মধ্যে হচ্ছে প্রশ্নের উত্তর সব উঠে আসছে, ততটুকু লিখতে হবে। এখন আপনি হচ্ছে কম কথার মধ্যে লিখুন অথবা বেশি কথার মধ্যে লিখুন, ঠিক আছে। তা আপনাকে চেষ্টা করবে যত অল্প কথার মধ্যে হচ্ছে প্রশ্নের আনসারটাকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করা যায়। প্রশ্নের উত্তর আমি আপনার কাছে চাচ্ছি, উত্তরটা হচ্ছে আপনি হচ্ছে কিভাবে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করবেন, এই উপস্থাপনের উপরে ভিত্তি করে হচ্ছে 15 মার্কের মধ্যে কত নাম্বার পাবেন সেটা প্রথম তো দেখা হবে যে আপনি হচ্ছে আনসার সঠিক করছেন কিনা, আর দ্বিতীয় হচ্ছে আপনি উপস্থাপনটা কিভাবে করছেন, ঠিক আছে। তো এখানে উপস্থাপন করা নিয়ে কারো মনে কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে এটার কি সমাধান মনে করেন পাইলেন আপনারা? কিভাবে উপস্থাপন করতে হবে বা কতটুকু লিখতে হবে, বিস্তারিত প্রশ্নের উত্তরে কতটুকু লিখতে হবে, কেউ একটা আনসার করতে পারবেন? কোনো সংশয় কারো মনে আছে? না স্যার, বুঝতে পারছি স্যার, যেহেতু 15 মার্কের অ্যান্সার স্যার, মার্কটা বেশি, মানে যে প্রশ্নের উত্তরটা চাবে বিস্তারিত ভাবে উত্তরটা দিতে হবে, তবে যত শর্টে দেওয়া যায় ভালো, তবে যা চেয়েছে পুরো বিস্তারিত ভাবে আর কি বলতে হবে। হ্যাঁ, যা আছে যে তার পুরো হচ্ছে বিস্তারিতভাবে বলতে হবে। এবার আপনিই বলুন, গ্রহের তুঙ্গস্থ নিচস্থতা বলতে কি বোঝায়, এর ফলাফল কি? স্যার এখানে কি কয় পেজ দিলে ভালো হয় একটু যদি বলতেন। আপনি আনসারটা তাহলে আপনি দেন আনসারটা, এই প্রশ্নের আনসারটা দেন, তাইলে আপনার হচ্ছে আমি ক্লিয়ার করতে পারছি আর কি। গ্রহের তুঙ্গস্থ নিচস্থতা বলতে কি বোঝায়, এর ফলাফল কি একটু বলুন। যতটুকু বলবেন ততটুকু ভিত্তি করে আমি আপনাকে ইয়ে করবো, ক্লিয়ার করবো আর কি বিষয়টা। স্যার আমি বলবো স্যার। না, অর্পিতা ব্যানার্জি বলুন। স্যার গ্রহের তুঙ্গস্থতা বলতে হচ্ছে গ্রহ যখন আহ নিজের ইয়েতে থাকে মানে ভালো ফল দেয় বা বলবত্তায় থাকে। ভালো ফলের কথা আসতেছে কেন? ভালো ফলের বিষয় না। তুঙ্গ থাকলে কি হয়? গ্রহের শক্তি বৃদ্ধি পাবে, এটা বলেন। যখন ওই মুহূর্তে গ্রহের গ্রহের তুঙ্গস্থ ও হ্যাঁ নিচস্থতা বলতে কি বোঝায়?
মানে গ্রহের, আমাকে একজন বলল যে ধরেন আপনার কাছে আমি গেলাম, আপনি বললেন যে গ্রহের এই আপনার এই রবি গ্রহটা তুঙ্গস্থ আছে, কারণ আমি কি বুঝবো, আমি তো জ্যোতিষ জানি না। আর আপনি আমাকে কি করে বুঝাবেন যে গ্রহের তুঙ্গস্থ এবং নিচস্থতা বলতে কি বোঝায়, এটাই বুঝাবেন। 7টা 9টা গ্রহ আছে, তো 9টা গ্রহই তুঙ্গস্থ হয় এবং 9টা গ্রহই স্যার নিচস্থ হয়। স্যার এই এটা কি বিষয়টা, এক মিনিট, ছকাইকা এক মিনিট, এই বিষয়টা তো আপনাকে উপস্থাপন করতে হবে। হ্যাঁ বলুন। স্যার এটা কি ছকাইকা গ্রহ, যেমন মেষ রাশিতে রবি তুঙ্গস্থ, তুলা রাশিতে রবি নিচস্থ, এভাবে দিলেই তো হবে নাকি না? হ্যাঁ, এখন আমাকে তো বুঝাতে হবে, আমি ধরেন যদি খাতাটা আমি দেখি আমাকে বুঝাতে হবে গ্রহের তুঙ্গস্থ নিচস্থ। প্রথমে হচ্ছে গ্রহের তুঙ্গস্থ নিচস্থতা বলতে কি বোঝায়, এটা যদি আপনি বুঝাইতে চান তাহলে আপনাকে একটা জন্মছক আঁকতে হবে। আইকা হচ্ছে যে গ্রহ যে স্থানে তুঙ্গস্থ হয়, ধরুন রবি মেষ রাশিতে তুঙ্গস্থ হচ্ছে, রাহু হচ্ছে বৃষ রাশিতে তুঙ্গস্থ হচ্ছে, তারপরে বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ হচ্ছে, ডিগ্রি সহ লিখবেন। ঠিক আছে, রবি হচ্ছে 10 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়, চন্দ্র 3 ডিগ্রিতে বৃষ রাশিতে তুঙ্গস্থ হয়, রাহু এখানে হচ্ছে 20 ডিগ্রিতে তুঙ্গস্থ হয়, বৃহস্পতি 5 ডিগ্রিতে তুঙ্গস্থ হয়, তারপরে আপনার হচ্ছে শনি 20 ডিগ্রিতে তুলা রাশিতে তুঙ্গস্থ হয়, কেতু হচ্ছে বৃশ্চিকে 20 ডিগ্রিতে তুঙ্গস্থ হয়, আপনার হচ্ছে শুক্র হচ্ছে ইয়ে মিনে 28 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়, না 27 ডিগ্রি, আর মঙ্গল হচ্ছে মকরে 28 ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ হয়। তো এই চক্র আঁকলেন, একে আপনার নিচে লিখলেন যে উপরোক্ত চোখে দেখা যাচ্ছে, আহ, উপরোক্ত চোখে গ্রহের তুঙ্গ অবস্থা তুলে ধরা হলো। এখানে রবি মেষ রাশিতে এত এত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ, চন্দ্র এত বৃষ রাশিতে এত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ, বৃহস্পতি হচ্ছে কর্কট রাশিতে এত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা গ্রহের তুঙ্গস্থ অবস্থা বিবেচনা করে তারপরে নিচে লাইন লিখলেন গ্রহগণ যেভাবে তুঙ্গস্থ হয় তার বিপরীতভাবে সমডিগ্রিতে নিচস্থ হয়। নিচস্থ কথাটা এক এক লাইনে আপনার আনসার হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু গ্রহের তুঙ্গস্থ অবস্থাটা আপনারা হচ্ছে এভাবে চক আঁকবেন, চক এঁকে প্রত্যেকটা গ্রহের তুঙ্গস্থ অবস্থাটা ডিগ্রি সহ উল্লেখ করে লিখবেন আর বিস্তারিত লিখে দেবেন যে মেষ রাশিতে। আর রাশি চক্র যেটা আঁকবেন এখানে কিন্তু রাশির নাম লিখবেন উপরে, যেমন মেষ বৃষ এভাবে নামগুলো লিখে কিন্তু দিবেন। ঠিক আছে, রাশি চক্রটা যেমন করবেন। জয়ন্ত স্যার প্লিজ, আমি হ্যাঁ একটু ইন্টারফেয়ার করি। হ্যাঁ হ্যাঁ। আমি জাস্ট ওনার কথা সূত্র ধরে, স্যারের কথা সূত্র ধরে আমি প্রশ্নটা উনি যে করছে যে তুঙ্গস্থ নিচস্থ বলতে কি বুঝেন। এখন মনে করেন যে আপনি সব তথ্য পরে রাখলেন, কিন্তু আপনাকে তো প্রথম প্রশ্ন করা হইলো যে তুঙ্গস্থ এবং নিচস্থ বলতে কি বুঝেন। তাহলে আপনি যদি তার আগে একটু ডেফিনেশন দিয়ে দেন, সবটা পরে রাখলেন, ডেফিনেশনটা কি, যে প্রত্যেকটি গ্রহই যে কোনো একটি রাশিতে একটি নির্দিষ্ট ডিগ্রিতে সর্বোচ্চ ফলাফল দিতে সক্ষম, এবং গ্রহের যে সর্বোচ্চ অবস্থা সেটাকে তুঙ্গস্থ বলা হয় এবং সর্বনিম্ন অবস্থাকে নিচস্থ বলা হয়। এই ডেফিনেশনটা যখন আপনি দিয়ে দিবেন তখন আপনার জিনিসটা আরেকটু ক্লারিফাই হয়ে গেল, আরেকটু স্পেসিফাই হয়ে গেল, তখন আনসারটা সুন্দর হবে। তারপরে স্যার যেভাবে বলে সব আঁকলেন, এভাবে দিয়ে দিলেন, স্যারের মানে যে আপনাকে ডেফিনেশনটা দিচ্ছে এটা আপনারা টুকে নিতে পারেন। ঠিক আছে, এটা তখন টুকে আপনার আনসার একবার পরীক্ষণ যখন আপনার খাতাটা দেখবেন তখন আপনার মনের ভিতরে আসবে তো তুঙ্গস্থ কথাটা কি সে বুঝতে পারবে। আর একটা বিষয় হচ্ছে এখন আপনারা হচ্ছে ডিপ্লোমা ইন অ্যাস্ট্রোলজিতে আপনারা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে নেটটা দিল জ্যোতিষশাস্ত্রে অ্যাওয়ার্ড পাবেন। যেমন স্যার যে ডেফিনেশন দিছে, আমি আশা করব কেউ রিপিট আবার জানতে চাইবেন না যে স্যার কি বলছেন। যতটুকু শুনছেন তার মধ্যে থেকে আপনার মস্তিষ্ক যতটুকু সাপোর্ট করে সেই মোতাবেক ডেফিনেশনটা লিখে লিখে নেবেন। কথাটা বুঝাইতে পারছি? নিরুজ স্যার যে ডেফিনেশনটা দিলেন এর সাথে আপনার সিদ্ধান্ত, আপনার চিন্তা চেতনাকে যুক্ত করে আপনি একটা ডেফিনেশন লিখে নেবেন। কেউ রিপিট করবেন না স্যার আবার বলুন, কারণ হচ্ছে এই পর্যায়ে এসে যদি এই প্রশ্ন আবার করেন যে স্যার আরেকবার বলুন, তাহলে হচ্ছে আপনার সম্বন্ধেই আপনার হচ্ছে একটা ইয়ে হবে, মানে একটা সব আমি কি বুঝাইতে পারছি বিষয়টা, মানে একটা সাধারণ প্রশ্নের আনসার যদি আবার রিপিট করে জানতে হয় এই পর্যায়ে এসে, এটা আসলে কেমন হয়ে যায়। তো আহ, এরপরেও যদি আপনারা না জানতে পারেন তাহলে আবার ধরেন বিকালে ক্লাসে জেনে নিন। ঠিক আছে, কিন্তু চেষ্টা করুন আমার সারাদিনের ভিতরে যেন ওই ডেফিনেশনটা লিখতে পারেন। তো যারা লিখতে পারবেন না বিকেলে আবার স্যারের কাছে জেনে নেবেন। ঠিক আছে, স্যার আমরাও আমার হচ্ছে একটা মিনিট আমরা ফোনটা স্যার আপনাকে হ্যাং হয়ে বলছি বন্ধ হয়ে গেছিল। বলছি বলছি আপনাদের হচ্ছে মানে সহযোগিতা আমরা করব, কিন্তু আপনাদের নিজেরও তো বুদ্ধি খাটাতে হবে।
তো নিজে বুদ্ধি না খাটালে তো আর আগাইতে পারবেন না। হ্যাঁ, বলুন এবার কি বলছিলেন, কে কি বলতে স্যার চাইছিলেন আমার বলুন। ফোনটা হ্যাং হয়ে বন্ধ হয়েছিল হঠাৎ করে, আমি অনেক কষ্ট করলাম। দুঃখিত স্যার, কথা বলতে বলতে ফোনটা হ্যাং হয়ে গেছিল, এখনো হ্যাং হচ্ছে। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার তুঙ্গস্থ এবং নিচস্থ গ্রহত্ব কিভাবে আমরা বুঝাবো সেটা বুঝতে পারলাম। তো এর ফলাফল কি হবে? অর্পিতা ম্যাডাম, কি আপনি ফলাফল বলতে পারবেন? আর কে বলতে পারবেন? সুদীপ্ত বাবু, সুকান্ত বাবু বাদে আমি বলছি স্যার। কে? নাম বলুন। হ্যাঁ, বিষ্ণু মহন্ত বাবু বিষ্ণু বলুন। মহান- স্যার, গ্রহ যখন তুঙ্গস্থ হয় তিনি তখন শত্রু মিত্রতা কিছু মানেন না। তিনি তার কারকত্ব অনুযায়ী ফল দেন, এবং যে ঘরে বসে থাকেন, যে ঘরের অধিপতি, সেই ঘরেরও ভালো ফল দিয়ে থাকেন, উচ্চ ফল দিয়ে থাকেন। এবং যখন তিনি নিচস্থ হন তখন তিনি যে ভাবের মালিক এবং যে ঘরে বসে থাকেন সেই ঘরের কোনো ফল দিতে পারেন না, প্লাস তার কারকতার যে ফল সেটাও তিনি খুব একটা ভালো দিতে পারেন না। যদি রবি গ্রহ নিচস্থ হন তাহলে দেখা গেল তার সামাজিক মান মর্যাদা বা মান যশ খ্যাতি এগুলো খুব একটা থাকে না, প্লাস তার মনের মধ্যে কোনো রকম সাহস খুব একটা থাকে না, নেতৃত্বশীল থাকে না। আর যখন রবি তার উচ্চ রাশি মেষ রাশিতে বসে থাকেন তখন তিনি উচ্চস্থ হন কত ডিগ্রিতে, 10 ডিগ্রিতে উচ্চ হন। সেই সময় তিনি তার কারকত্ব অনুযায়ী মান যশ খ্যাতি দেন, প্লাস তিনি যদি তিনি যেভাবে বসে থাকেন সেইভাবে উচ্চ ফল দিয়ে থাকেন বা ভালো ফল দিয়ে থাকেন। যদি ধরা গেল রবি মনে করুন পঞ্চম ভাবে বসে আছেন, তখন ব্যক্তিকে তিনি মেধাবী বানান, ভালো বুদ্ধিমান বানান, এবং ভালো শিক্ষিত বানান, এবং এইসব জিনিস তিনি বানান আর কি। আর তিনি যদি নিচস্থ হয়ে পঞ্চমে বসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দেখা গেল তার তিনি বিদ্যাক্ষেত্রে খুব একটা ভালো নাম, ঠিক আছে, তারপর তিনি খুব একটা বুদ্ধিমান নাও হতে পারেন, এটা মানুষ খ্যাতি কারোর জন্য এগুলো তো নেই, আবার এগুলো তো থাকছেই না, সাহস থাকছে না, নেতৃত্বশীল থাকছে না, এসব জিনিস। আর 6, 8, 12-তে যদি রবি তুঙ্গস্থ হয়? আপনার প্রশ্নটাই আপনাকে ফিরিয়ে দিলাম। 6 আর 12-তে রবি তুঙ্গস্থ হলে পরে তাহলে 6 নম্বর ভাবে যে রবি তুঙ্গস্থ হন তাহলে তিনি সেক্ষেত্রে রোগ বিয়োগ বা বিপদ দোষগুলোকে জিততে সক্ষম হয়, মানে তো শত্রু তার পক্ষে, মানে তার বিরুদ্ধে কিছু করতে পারবেন না, বা তিনি শত্রু জয় হতে পারেন, রোগী জয় হতে পারেন। আর ঋণ রিপু থানা পুলিশ কোর্ট কাছারি বা যা যা জিনিস আছে, রিপু দোষ আছে, সেগুলোতে তিনি জয়ী হন, মানে এইগুলো জিনিসের থেকে তিনি রক্ষা পান যদি তুঙ্গস্থ থাকেন রবি সেখানে রিপু ভাবে বা 6 নম্বর ভাবে। অষ্টমে থাকলে? অষ্টমে থাকলে স্যার এক্ষেত্রে একটু অশুভ ফল দিতে পারেন, যদি লগ্ন সাপেক্ষে তিনি যদি অশুভ গ্রহ হয়ে থাকেন বা পাপক গ্রহ হয়ে থাকেন, সেই সময় অষ্টমে তিনি হলো দেখা গেল আগুন থেকে সমস্যা দিচ্ছে বা বাহন দুর্ঘটনা সমস্যা দিচ্ছে বা আকস্মিক যে কোনো ধরনের সমস্যা রবি দিয়ে গুড, থাকে আপনি ভালো ব্যক্তিকে। বলেছেন। না, ঠিক আছে, আপনি ভালো বলেছেন। আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে, সবার উদ্দেশ্যেই বলছি। যখন ধরেন 6, 8, 12 প্রশ্ন যদি আসে, গ্রহগণ আমরা বলছি কি, যখন তুঙ্গস্থ হয় তখন সে যে ভাবের অধিপতি এবং যেই ভাবে তুঙ্গস্থ হচ্ছে সেই ভাবের শুভ ফল প্রদান করে দেন। ধরুন ষষ্ঠ ভাবে কারা এইভাবে হঠাৎ করে আনমিউট করে রাখুন কেন? আপনার গ্রহগণ যে ভাবে আপনার তুঙ্গস্থ হয় সেই ভাবের শুভ ফল দেয়, এবং তার নিজের যে ভাব সেই ভাবের শুভ ফল দেয়। তো এখন ধরেন রবি ষষ্ঠ ভাবে তুঙ্গস্থ হচ্ছে, তো ষষ্ঠ ভাবের কিন্তু শুভ ফল দেবে। শুভ ফল বলতে কি, ষষ্ঠ ভাবে রোগ, ঋণ, শত্রু এগুলো কিন্তু বাড়াই দিবে, ঠিক আছে। আবার একই সাথে ষষ্ঠ ভাব পরাক্রমের ভাব, পরাক্রমও বাড়াই দিবে, ঠিক আছে। তো এখন আমাদেরকে সিদ্ধান্তে বুঝতে হবে যে আমরা এই যে গ্রহের যে তুঙ্গস্থতা আছে সেটার শুভত্ব কিভাবে গ্রহণ করব। তো শুভত্ব গ্রহণ করতে হলে যখন ষষ্ঠ ভাব আছে, ডেইলি যে রুটিন ওয়ার্ক আছে, এই আমরা ব্যক্তিকে পরামর্শ দেব যে আপনার ডেইলি রুটিন ওয়ার্কে ইকুয়ালিটি নিয়ে আসুন। যেহেতু রবি তুঙ্গস্থ আছে, রবি ইকুয়ালিটির কারণ, কারণ সূর্য উদয় হলে আপনার সবার বাড়িতে একই রকম আলো দেয়। কারো বাড়িতে কম আলো, কারো বাড়িতে বেশি আলো দেয় না, সবার বাড়িতে একই রকম আলো দেয়। তাহলে সামাজিকতা, আমাদের ষষ্ঠ ভাবতে আমরা সামাজিকতা বিচার করি। তাহলে আপনার সামাজিকতার ক্ষেত্রে, সোশ্যালিজমের ক্ষেত্রে আমাদের ইকুয়ালিটি আনতে হবে, মনের মধ্যে সমতা আনতে হবে। যদি আমরা মনে সমতা আনতে পারি, বা আমরা যখন ডেইলি রুটিন আর কি আমরা যাবো, আমরা কোনো অফিসের ধরেন না, কেউ একজন অফিসের বস আছে, তো অফিসের বস তার যে কর্মচারী আছে এবং ধরেন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী সব আছে, সবাইকে সমনজরে দেখবে, ঠিক আছে। এই বিষয়টা তার মধ্যে নিয়ে আসতে হবে। যখন নিয়ে আসবে তখন শত্রু আর হবে না, মানে শত্রুতাকে সে জয় করতে পারবে, পরাক্রম দ্বারা জয় করতে পারবে। পরাক্রমটা কি? পরাক্রমটা সমতা। পরাক্রমটা কিন্তু এরকম না যে কাউকে অবদমন করা, কাউকে
মানে ইয়ে করা, বল প্রয়োগ করা, এটা পরাক্রম না। পরাক্রম হচ্ছে সমদৃষ্টিতে থাকবে, সমদৃষ্টিতে দেখাটাই হচ্ছে পরাক্রম। তেমনি ভাবে অষ্টমে যখন থাকবে, অষ্টম হচ্ছে গুপ্তবিদ্যার কারক, অষ্টমস্থ তুঙ্গস্থ রবি আছে। তো এই ব্যক্তি যখন গুপ্তবিদ্যার সাথে যুক্ত হবে তখন তার সুনাম বৃদ্ধি পাবে, মানে ওই যে বাবের শুভ ফল দিবে। কিন্তু বাবের শুভ ফল দিবে মানে কি, তাকে গুপ্ত কিছুর মধ্যে তো মানে তাকে সম্মান এবং সম্মান দুটোর ব্যাপারই আছে। তাহলে সে যখন গুপ্তবিদ্যায় মানে আপনার যুক্ত হয়ে যাবে তখন আপনার হচ্ছে মানে সুনাম পাবে সে। ব্যাপারটাকে বুঝে ধরেন আপনি, আমি যদি শুক্রকে দিয়ে বুঝাই, ধরেন কারো অষ্টম ভাব হচ্ছে শুক্র, ঠিক আছে? তো শুক্র কি আমাদের কাম বাসনার কারক, ঠিক আছে? এখন কাম বাসনা একটা গুপ্ত বিষয়, ঠিক আছে? আবার হচ্ছে ধরেন এই নৃত্য গীত কলা, এগুলো কিন্তু আপনার গুপ্ত বিষয়, কারণ হচ্ছে আপনার এগুলো একদম অন্তর অন্তর থেকে আসে আর কি, একদম ভিতর থেকে এগুলোকে নিয়ে আসতে হয়। তো যখন কেউ হচ্ছে ওই ধরনের যে নৃত্য গীত কলা বা আপনার ধরেন হচ্ছে কেমিক্যালের যে বিষয়, এই ডিপ অ্যানালাইসিস করবে, তখন সে কিন্তু মানে ওই জায়গায় সমৃদ্ধি লাভ করবে। আবার যদি কেউ এগুলোর সাথে যুক্ত না, তখন দেখা গেল হচ্ছে এর কোনো একটা আকাম করে আপনার হচ্ছে তার সমৃদ্ধি হবে। সমৃদ্ধি মানে হচ্ছে দুর্নামটাই তার সমৃদ্ধি হয়ে যাবে, ঠিক আছে? কোনো নেগেটিভ কোনো একটা কাজে যায় আপনার হচ্ছে যুক্ত হয়ে গেছে, যুক্ত হয়ে আপনার হচ্ছে তার সমৃদ্ধি মানে বাড়ছে, নেগেটিভ ওয়েতে সমৃদ্ধি বাড়ছে আর কি, ঠিক আছে? তো এই বিষয়টাকে মনে রাখতে হবে। বিষ্ণুবাবু, আপনার মোটামুটি ক্লিয়ার হয়েছে আনসারটা? হ্যাঁ স্যার। এবার হচ্ছে গ্রহ বক্রী হলে কিরকম ফল দেয়, কিভাবে দেয়, এটার আনসারটা আপনিই করুন বিষ্ণুবাবু। গ্রহ বক্রী হলে কিরকম ফল দেয়, কিভাবে দেয়? স্যার গ্রহ যখন বক্রী হয় তখন তার চেষ্টা বল বৃদ্ধি পায়, কারণ তার মধ্যে যেভাবে তিনি অধিপতি এবং যেভাবে বসে থাকেন গ্রহ বক্রী হয়ে, সেভাবে ফল একটু পেতে তার একটু অসুবিধা হয়। ঠিক আছে, ফল মানে পেতে বাধা দেয়। সেই ফল হ্যাঁ, পাওয়ার জন্য তাকে একটু চেষ্টা করতে হয়, বেশি প্রয়াস করতে হয়, তারপরে তিনি সেই ভাবে ফলটা পান। যেমন বকরি গ্রহ যদি বুধ গ্রহ যদি বকরি হয়ে থাকেন, সেক্ষেত্রে ব্যক্তিকে একটু কমিউনিকেশনটা একটু সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে ব্যক্তিকে কমিউনিকেশনের জন্য একটু বেশি চেষ্টা করতে হয়। প্লাস তার বুদ্ধি একটু কম হয় বা স্মৃতিশক্তি একটু দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে ব্যক্তিকে একটু বেশি মনে রাখার চেষ্টা করতে হয়, শুনে শুনে বা পড়ে পড়ে বেশি করে মুখস্থ রাখার চেষ্টা করতে হয়। এইভাবে তাকে চেষ্টা চালাতে হয়, যে যেভাবে এইভাবে চেষ্টা চালালে পরে তিনি তার গ্রহ একটু সবল হয়, শক্তিশালী হয় এবং পরবর্তীকালে ভালো ফল দিয়ে থাকে। আর তাছাড়া আমরা তো জানি বকরি গ্রহ যখন 15 ডিগ্রির 15 ডিগ্রির মধ্যে বকরি হয়, তখন তিনি পিছনে ঘরে খারাপ ফল দিয়ে থাকেন, এবং 15 ডিগ্রির ওই পারে থাকলে মানে 30 ডিগ্রি থাকলে পরে গ্রহ সবসময় তার অপোজিট মানে দ্বিতীয় ভাবে ফল দিয়ে থাকেন, যে প্রথম ভাবে গ্রহ বকরি থাকেন। তাছাড়া আমরা এটাও জানি যে বকরি গ্রহ যখন শত্রু গ্রহে বকরি হন, তখন গ্রহ হচ্ছিল প্রথম জীবনে একটু শুভ ফল দিয়ে থাকেন, তারপরে খারাপ ফল দেন। নিজ গ্রহে তিনি সবসময় খারাপ ফল দিয়ে থাকেন, মিত্র গ্রহে অবশ্যই ভালো ফল দিয়ে থাকেন, এবং নিজ রাশিতেও বকরি গ্রহ ভালো ভালো ফল দিয়ে থাকেন। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে, আপনার আনসার ঠিক আছে, একটু লেখার সময় সবাই একটু সাজায় লিখবেন কিরকম গ্রহ বক্রী হলে কিরকম ফল দেয়, উ কিভাবে দেয়। তাহলে হচ্ছে প্রথমে লিখবেন গ্রহ বক্রী হলে কিরকম ফল দেয় এবং সেটা কিভাবে দেয়। তখনই হচ্ছে ওই 0 থেকে 15 ডিগ্রি, তারপর হচ্ছে স্বক্ষেত্রে আপনার বক্রী ভালো নয়, আপনার হচ্ছে মিত্র ক্ষেত্রে বক্রী ভালো, এই বিষয়টা হচ্ছে কিভাবে ফল দেয় মধ্যে ওই লাস্ট আনসারটা লিখবেন। আচ্ছা, তাহলে এবার স্যার এই কথাটা আসলে যে বকরি গ্রহ যদি 6 আর 12-তে যদি বসে থাকেন, তাহলে দেখতে হবে তিনি তার মিত্র গ্রহে ঘরে বসে আছেন নাকি শত্রু ঘরে নাকি নিজ ঘরে, তাহলেই সেই ফলটা বলে দেওয়া যাচ্ছে। এখন আপনার আমি এর জন্যই বলছি যে আপনার প্রশ্নটাই ছিল অবান্তর, কারণ আপনাকে এইটা ক্লিয়ার ক্লাস করানো হয়েছে। এখন ধরেন আপনার ষষ্ঠ ঘরে যদি আপনার বকরি গ্রহের মিত্র গ্রহ হয়, গড় হয়, তাহলে আপনার হচ্ছে সে অত্যন্ত শুভ ফল প্রদান করবে। তো সেক্ষেত্রে কোন ভাবের শুভ ফল প্রদান করবে, ওই যে ভাবে সে বকরি হয়েছে সেই ভাব, আর যে ভাবের সে অধিপতি সেই ভাব। কথাটা বুঝতে পারছি? হ্যাঁ এই স্যার, আর দুইটা তারপর ভাবে তাছাড়াও তাছাড়া যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রে দুই ভাব করে তো রকেটের প্রসঙ্গ আসে নাই, আপনি বাড়ায় নিয়ে আসেন না। এত বাড়াইতে গেলে আপনি হচ্ছে আর আনসার করতে পারবেন না। জটিল করেন না বিষয়কে, জটিল করলে আপনি হচ্ছে দেখা যাবে এক কাজ ক্লায়েন্টকে নিয়ে 4 ঘন্টা বসে আছেন। কথাটা বুঝাইতে পারছি আপনাকে? আপনি হচ্ছে সহজে প্রেডিকশন করতে হবে, সহজে প্রেডিকশন না করতে পারলে আপনি পারবেন না। আচ্ছা,
তো এইবার হচ্ছে গ্রহের বক্রী গেল। আপনার এখানে আমরা হচ্ছে গ্রহের বলবৎটা কি করে বুঝবো, D1 ও D9 সাপেক্ষে। তো D1 ও D9 নিয়ে আসলাম এই কারণে যে কিছুটা হয়তো D9 নিয়ে যদি আলোচনা করি আপনারা, যেহেতু অনেকেই তো প্র্যাকটিস শুরু করবেন এরপরে, তো D9টা আপনাদের জানা একটু প্রয়োজন। তো D1 সাপেক্ষে এবং D9 সাপেক্ষে গ্রহের বলবৎটা কি করে বুঝবো? আচ্ছা, D1 এ গ্রহের বলবৎটা কি করে বুঝবেন সেটা একটু বলুন। কে বলবেন? চয়ন রায় বলতে পারবেন? না স্যার, মানে বলতে পারবেন লগ্ন না? সাপেক্ষে আমাদের এই জন্য বলতে নতুন পারলে স্যার আমি স্টুডেন্ট একটু বলার চেষ্টা যুক্ত করবো। হয়েছেন। হয়তো বা বলতে পারবো স্যার। ছক যদি রেডি হয়ে যায়, যেহেতু D1 তো স্যার লগ্ন সাপেক্ষে না, তো কে ছক হলে বলছেন? স্যার কে ছক বলছেন? বুঝতে চয়ন বুঝতে পারবো। চয়ন রায়। হ্যাঁ হ্যাঁ জি বলুন। স্যার, হ্যাঁ বলুন। বলছিলাম যে মানে যদি একটা চার্ট তৈরি হয়ে যায় বা চার্ট দেখে থেকে হয়তো বা স্যার কিছুটা বলতে পারবো, যেহেতু স্যার ডিভিশনাল চার্ট লগ্ন সাপেক্ষে স্যার গ্রহের বলবৎটা, আর না হয় স্যার ওই বিষ্ণু মহন্ত দাদা যা বলছেন ওইটা বলতে পারবো আর কি। বিষ্ণু মন্ত্রজাদা তো বলছেন গ্রহের বক্রী নিয়ে আর তুঙ্গস্থতা নিয়ে। জি তো স্যার, আর ডিভিশনাল চার্ট তো স্যার লগ্ন সাপেক্ষে, যেহেতু এখন লগ্ন তো স্যার বলতে ওই চার্টটা দেখে স্যার বলতে পারবো আর কি, যে চার্ট কোনো না একটা দেখে চার্ট। আমি বলছি চার্ট না দেখে একটু শুনুন। গ্রহ জি স্যার। যখন স্বক্ষেত্রে অবস্থান করে তখন বলবৎটা পায়। গ্রহ যখন মিত্র ক্ষেত্রে অবস্থান করে তখন বলবৎটা পায়। গ্রহ যখন লগ্নে অবস্থান করে, পঞ্চমে অবস্থান করে, নবমে অবস্থান করে তখন বলবৎটা পায়। গ্রহ যখন কেন্দ্রভাবে অবস্থান করে তখন বলবৎটা পায়। গ্রহ যখন তুঙ্গস্থ হয় তখন বলবৎটা পায়। ঠিক আছে? গ্রহ দিকগুলি যখন বুঝতে ভাব হলে মধ্য পায় তখন বলবৎটা পায়। আমি লগ্ন ছাড়া বললাম তো। আপনি প্রয়োগ করবেন হচ্ছে জন্ম ডিভিশনাল চার্টে। আপনি সূত্রগুলোকে প্রয়োগ করবেন ডিভিশনাল চার্টে। আনসারটা কি পাইছেন আপনারা সবাই? এর বাইরে আর কোনো কিছু আছে? চয়নবাবু হ্যাঁ বুঝতে স্যার আছে, পারছেন? ওই দিকবল কালবল ঋতুবল যদি ওগুলো হয় ওগুলো দিক থেকে বলবান হ্যাঁ, হয়। এগুলো আছে। এগুলো আছে, গ্রহের বলবত্তা বিচার এগুলো আছে। গ্রহের দিক বল, ঋতু বল, আপনার হচ্ছে এই, দিবারাত্রি বল, এগুলো আছে। তো এইগুলো হচ্ছে সূত্র। তো সূত্র প্রয়োগ করবেন আপনার হচ্ছে ন্যাটাল চার্টে সূত্র প্রয়োগ করবেন। আচ্ছা, গ্রহের বলবত্তা নিয়ে আর কারো কিছু বলার আছে? আচ্ছা, সেই ফাঁকে আমাদের একজন নতুন স্টুডেন্ট এন্ট্রি নিয়েছে, বন্যা বর্ধন। আপনি হচ্ছে ভিডিও অন করুন, ভিডিও করে বন্ধ করে আপনার পরিচয়টা একটু দিন। বন্যা বর্ধন লাইনে আছেন? স্যার, আপনি কোথা থেকে? আমি হচ্ছে ইয়ে, হ্যাঁ, বলুন। আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার কোথা থেকে যুক্ত হয়েছেন? মিউট আছে, হ্যাঁ। বৃষ্টির কারণে নেট প্রবলেম করতেছে, বারবার অফ অন হচ্ছে ওয়াইফাই। আপনি আনমিউট করে আছেন, মিউট করে কথা বলুন, মিউট করে। অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে নেটওয়ার্কের সমস্যা করতেছে, এই জন্য হ্যাঁ, আমরা বারবার। শুনতে পাচ্ছি আপনাকে, শুধু এইটুকু বলুন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন। নাসিরনগর ব্রাহ্মণবাড়ি থেকে। যদি শিখতে চান। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনি হচ্ছে এখন তো আমাদের হচ্ছে এই বেসের হচ্ছে শেষ দিকের ক্লাস। তো হয়তো সেরকম ভাবে অনুধাবন করতে পারবেন না, তবে আপনার হচ্ছে ওই মিউট করে শুনুন আর কি কি হচ্ছে ক্লাসে। ঠিক আছে স্যার। আচ্ছা, এবার গ্রহের বলবত্তা নিয়ে আছে দুর্বা চক্রবর্তী ম্যাম, আপনি বলুন তো গ্রহের বলবত্তা আপনি কি করে বুঝাবেন? আনসার করুন, আনসার না করলে তো বুঝতে পারবেন না। দুর্বাদি কি চা করতেছেন নাকি, না চা খাইতেছেন? আচ্ছা, জুমুর পাল, গ্রহের বলবত্তা কি করে বুঝবেন?
স্যার একটু পরে বলি। আচ্ছা, চাটা খেয়ে নেন তারপরে বলুন। দিলীপ সূত্রধর, গ্রহের বলবৎটা কি করে বুঝবেন? দিলীপ সূত্রধর তো বইয়ে পরীক্ষাই দিচ্ছে না। পরীক্ষা দিচ্ছে না? না। আচ্ছা, উনি সেলাই টেলাই করে নিক আগে, তারপর আনসার করবে। কে আছে এই বেজের উইলিংলি অ্যান্সার দেন কেউ, গ্রহের বলবৎতা জিনিসটা কিভাবে আপনি, কারণ সোয়ানা আপনাকে তো ম্যাডাম, সোয়ানা ম্যাডাম বলুন। স্যার শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল। স্যার এই যে আপনি যেগুলা বললেন স্বক্ষেত্র হলে নিচে, তারপরে লগ্নে পঞ্চমে, স্যার আমার একটা প্রশ্ন ছিল, এখানে যদি রাশি পরিবর্তন হয় সেক্ষেত্রে কি এটা বলবৎটা ধরা হবে না? হ্যাঁ, অবশ্যই ধরা হবে। যখন মানে তারপরে হচ্ছে যে একটি যদি গ্রহ আরেকটি উম, গ্রহের সঙ্গে রাশি বিনিময় করবে, ক্ষেত্র বিনিময় করবে, তখন আমরা গ্রহের বলবৎতা হিসেবে এটাকে ধরবো। থ্যাংক ইউ, আপনি একটা নতুন বিষয় আনছেন। আচ্ছা, আর আশুতোষ দাস, এখন গ্রহের বলবৎতা এখন নিয়ে কিছু আমার বলবেন? আমার স্যারের কাছে একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে এই যে রাশি পরিবর্তন, হুম। এখন পরস্পর শত্রু গ্রহ রাশি পরিবর্তন করে দুইজনে শক্তিশালী হয়ে আছে। হুম। তো সেই ক্ষেত্রে আহ জাতকের, আমি একটু আপনার সাবজেক্টে বাড়ি যাচ্ছি, এই যে মানে দুইজনের যে দ্বন্দ্বটা, দুইজন তো শক্তিশালী হুম। রাশি পরিবর্তন করে। তো সেই ক্ষেত্রে কেউ কি দুর্বল হবে না কোনোভাবে? এখানে আপনার ধরেন ষষ্ঠপতি আর আপনার নবমপতির মধ্যে রাশি বিনিময় হয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যে দুটি গ্রহের মধ্যে রাশি বিনিময় হয়েছে, আমাদের দেখতে হবে এই দুটি গ্রহ কি। ধরেন বুধ এবং বৃহস্পতির মধ্যে যদি রাশি বিনিময় হয়, তাহলে আমাদেরকে ধরতে হবে যে বুধ আপনার ইয়ের ঘরে পালিত হয়েছে, বৃহস্পতির মানে গৃহে পালিত হয়েছে বুধ, চন্দ্রের পুত্র কিন্তু বৃহস্পতি গৃহে পালিত হয়েছে। বুধের যে শাস্ত্র বেত্তা বা শাস্ত্র জ্ঞান, সেটা বৃহস্পতির ক্ষেত্রে প্রাপ্ত। তাহলে বুধ এবং বৃহস্পতি যখন পালিত হয়, মানে আপনার রাশি বিনিময়, ধরেন ষষ্ঠপতি বুধের সাথে আপনার বৃহস্পতি রাশি বিনিময় হয়েছে, তো সেক্ষেত্রে আপনার ওই বৃহস্পতির বলবত্তাটাই বেশি প্রাধান্য আমরা দেব। কারণ বৃহস্পতির দ্বারা বুধ তার শাস্ত্রবত্তা জ্ঞানের দ্বারা তার যে ষষ্ঠ ভাবের যে রিপুদোষের জায়গাটা আছে, সেই জায়গাটা কিছুটা শান্ত হয়ে যাবে বৃহস্পতির প্রভাবে। এখন বৃহস্পতি যে ভাবের অধিপতি, সেই ভাব অনুসারে ব্যক্তি বেশি ফলাফল পেয়ে থাকবে। কথাটা কি ক্লিয়ার হলো? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। এখন আরেকটা এখানে প্রশ্ন আপনার দেখতে আসলে, হবে লগ্ন সাপেক্ষে বুধ এবং বৃহস্পতির অবস্থান। লগ্ন সাপেক্ষে বুধ এবং বৃহস্পতি আমাদেরকে কিরকম ফল দেয়, সেটা যদি শুভ হয় তাহলে শুভ, আর সেটা যদি অশুভ হয় তাহলে অশুভ। থ্যাংক ইউ। আমি আসলে প্রশ্নটা সবার জন্যই করছি, আপনারা এই ফাঁকে জেনে নিলেন আর কি আমার প্রশ্ন থেকে। আচ্ছা, হ্যাঁ স্যার, আপনি এবার কন্টিনিউ করুন। আমরা D1-এ তো জানলাম যে গ্রহের বলবত্তা আমরা কি করে দেখব। এবার D9-এ কি করে দেখব? রতিন চক্রবর্তী, কি করে দেখবো বলুন? নমস্কার স্যার। হ্যাঁ। স্যার এই বিষয়ে তো স্যার D9 সম্পর্কে জানা নেই স্যার। আচ্ছা, আপনার প্রশ্ন আনসার এটা। অর্পিতা ব্যানার্জি, D9-এ আমরা কি করে গ্রহের বলবত্তা দেখবো? স্যার গ্রহ স্যার কেন্দ্রভাবে বা উম, কেন্দ্র বা মূল বা ত্রিকোণ ভাবে আছে কিনা গ্রহ, বা শুভ হ্যাঁ, রাশিতে D9-এ আছে কি করে কিনা। দেখবো? D9-এ কি করে দেখবো? D9টা তো বলতে পারছি না। কেন বলতে পারছেন না আমার প্রশ্ন? বিপ্লব বাবু, বিপ্লব বাবু বলুন, D9-এ কি করে দেখবো? D9 তো আমাদের আর করিনি, কিন্তু যতদূর সম্ভব ওই দেখা গেল D1-এ কোনো একটা গ্রহ নিচস্থ হইতে পারে, অথবা শত্রু গৃহ হইতে পারে, কিন্তু দেখা গেল D9-এ সেটা আসলে নিচস্থ নাও হইতে পারে। তখন তার মানে আসলে আমাদেরকে D1 D9-এ থেকে। একটা চক্র আঁকতে হবে, তাই তো? জি স্যার।
আনসারটাই তো এটাই। ও আচ্ছা, আগে D9 একটা ছক আঁকতে হবে, তারপরে দুইটা আসলে D9 কম্পেয়ার একটা করতে আঁকতে হবে। হবে, এটা না। আমাদের D1 এবং D9 আগে চক আঁকতে হবে, চক আঁকার পরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ইয়ে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা জন্ম তারিখ লাগবে নাকি? জি স্যার। তাহলে একটা জন্ম তারিখ বলুন। বোর্ডে যাব না, সবাই হচ্ছে খাতায় লিখে নিন একটা জন্ম তারিখ। D9 এর প্রশ্নটা আমাদের ইয়ে থেকে, বাংলাদেশ থেকে না আসলেও ইন্ডিয়া থেকে আসতে পারে, এই জন্য স্যার এটা উপর বেশি করে। যেটা লিখিয়েছিলেন জন্ম তারিখ ওটাই নাহলে বানিয়ে দিন চার্ট। D9 যখন 18/12/1996। এক মিনিট, D9 গ্রহের বলবত্তা যখন আলোচনা করব, যারা এখানে সিনিয়র ব্যাচের আছেন মানে হায়ার ডিপ্লোমার আছেন তারাও আলোচনায় অংশ নেবেন। আচ্ছা, একটা জন্ম তারিখ বলুন। 10। টোটাল তারিখ বলবো না শুধু তারিখ? হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা একটা চক করবো তো আমরা। 10/11/1985। 10/11/1985। ভোর 4টা 15। ভোর 4টা 15। কোন জায়গায়? ঢাকায় দিয়ে রেখেছে। ঢাকা। আচ্ছা, এবার হচ্ছে আপনি বের করুন হচ্ছে D1 এবং D9 দুটোই আমাকে বলুন। স্যার যে চার্ট আছে স্যার, কন্যা লগ্ন। এক মিনিট, আমি চার্ট দুইটা এখানে, সবাই হচ্ছে খাতায় দুইটা চার্ট লিখুন, প্রত্যেকের খাতায় দুইটা চার্ট লিখুন, যারা শিকার প্রয়োজন মনে করেন আর কি। আর প্রয়োজন মনে না করলে দরকার নাই। ইয়ে বন্ধ করতে হবে। সুকান্ত দা, জাতকের সময় কয়টার সময় ছিল? সকাল? ভোর 4টা 15 মিনিট। ঢাকা না? ঢাকা। বাবু একটু মিউট করে নিন। কি হয়ে গেল? সুকান্ত দা, এটা তো সিংহ লগ্ন দেখা যাচ্ছে। কন্যা লগ্ন তো। সময়টা ভোর 4টা 15 বুঝছেন, বিকাল না। লগ্নে হচ্ছে চন্দ্র আর মঙ্গল একসাথে, তাই না? তাহলে তো বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ, চার লগ্ন ঠিক আছে চন্দ্র কিনা। মঙ্গল একসাথে।
কন্যা লগ্ন নাকি দাদা? হ্যাঁ, কন্যা লগ্ন। কন্যা লগ্ন এবং রাশিও কি এক? হ্যাঁ, রাশি এক। লগ্নেই তো চন্দ্র আছে। এটা কি আইসা গেছে, এটা কিভাবে মাইনাস করবো কেউ বলতে পারেন? ভালোই লাগতেছে স্যার। ভালো লাগছে। আমি তো এটাকে বন্ধ করতে পারতেছি না। স্যার কিভাবে আসলো? কি ল্যাপটপ থেকে? হ্যাঁ, ল্যাপটপ থেকে। ফ্রেমে প্রেম চলে নামে গেছেন, কোনো অপশন ফ্রেমে আছে কিনা স্যার? প্রেম নামে কোনো অপশন আছে কিনা স্যার? ফ্রেমে চলে গেছেন। ফ্রেম অফ করে দেন তাইলে। যাক, টিভির ভিতর খারাপ লাগছে, পুরান টিভি আছে। আচ্ছা, স্যার আপাতত সেটিংসে গিয়ে ভিডিও এন্ড এফেক্টসে ঢুকতে হবে স্যার। আশা কিসে? করি ওখানে সেটিংস। স্যার নিচে দেখেন সেটিংস লেখা, হ্যাঁ, সেটিংসে ক্লিক করলে লেখা আসবে ভিডিও এন্ড এফেক্টস, কয়েকটা অপশনই আসে একদম শুরুতেই ভিডিও এন্ড এফেক্টস। একটা বিষয় দেখাচ্ছি, যেটা আমার খাতাটা দেখা যাচ্ছে। জি স্যার। আমি দুইটা চোখে দেখুন D1 এবং D9 ইয়ে করে দিছি। জি স্যার, দুইটা। হ্যাঁ, ওইভাবে আপনারা হচ্ছে চকটা করে নিন। আচ্ছা, D1 এবং D9টাকে এইভাবে বুঝাই দিবেন যে এটা হচ্ছে D1 এবং D9। স্যার আপনি বুঝতেই তো পারছেন না কি আসছে, কেন আসছে। স্যার ল্যাপটপে যেখানে ভিডিও ফিল্টার লেখা আছে স্যার, ওই ফিল্টারে এখানে নান লেখা আছে, ওই নানে চাপ দেন এটা চলে যাবে। না, এই ইয়েটা টিভি স্ট্রাকচারটা কি করে আসলো? স্যার ওইখানে হয়তো চাপ লাগতে পারে। এটার সাথে জ্যোতিষকে জুড়ে দেখতে পারেন, হয়তো পারে এর সাথে কোনো ইঙ্গিত থাকতে পারে ভবিষ্যতে স্যারকে টিভিতে দেখবো। নমান্সের লগ্ন কি কন্যায় আছে নাকি? কি বলতে পারবেন? আজ কন্যায় আছে। ভিডিও ইফেক্টে নন করে দিন, ভিডিও ফিল্টারে যান, ভিডিও গিয়ে ফিল্টার ওখানে যে দেখবেন, না, ফিল্টারে গিয়ে দেখেন। হয়েছে। আচ্ছা, এবার ঠিক আছে। এটা অনেকটা যুদ্ধ জয় করার মধ্যে। আচ্ছা, এবার আমাকে একটু বলুন ইয়েটা, এই D1 এর চারটা বলুন। স্যার লগ্ন, কন্যা লগ্ন, লগ্নে চন্দ্র এবং মঙ্গল। লগ্ন, কন্যা লগ্ন, লগ্নে চন্দ্র এবং মঙ্গল। হ্যাঁ, তারপর স্যার তুলাতে হচ্ছে রবি, শুক্র এবং কেতু। তোলা হচ্ছে রবি, শুক্র। শুক্র, কেতু। আচ্ছা, এবার বলুন। আর তারপর হচ্ছে স্যার বৃশ্চিকে বুধ এবং শনি। বুধ, শনি। হ্যাঁ, মকরে বৃহস্পতি,
মকরে হচ্ছে বৃহস্পতি, এবং মেষে হচ্ছে স্যার রাহু। মেষে হচ্ছে রাহু। এ হয়ে গেল স্যার D1। হুম। আর D9 স্যার D9 হচ্ছে স্যার বৃষে হচ্ছে রবি, চন্দ্র, বৃষে হচ্ছে মঙ্গল, রবি আর চন্দ্র। মঙ্গল এবং বৃহস্পতি, চারটা। রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি বৃষে। হ্যাঁ, আর সিংহে হচ্ছে শনি শনি রাহু। এবং রাহু। সিংহে হচ্ছে শনি এবং রাহু। রাহু। সিংহে শনি এবং রাহু। হ্যাঁ, আর মানে কুম্ভে হচ্ছে কেতু, কুম্ভে হচ্ছে আর কেতু। আর ধনুতে হচ্ছে বুধ এবং শুক্র, ধনুতে হচ্ছে বুধ এবং শুক্র। আর কন্যা লগ্ন অ্যাজ ইট ইজ। আর লগ্ন হচ্ছে কন্যা, জি স্যার। মানে নবাংশের লগ্ন কন্যা। কন্যা। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা যেহেতু জন্মছক বিচারে প্রথম যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আমাদের লগ্ন এবং লগ্নপতির অবস্থান। তো আমরা যেহেতু গ্রহের বলবত্তা দেখবো, তাহলে আমাদের লগ্নপতির বলবত্তা সবার আগে দেখতে হবে। তো D1-এ আমরা লগ্নপতি হচ্ছে কি, দুটোটাই হচ্ছে আপনার হচ্ছে D1 হচ্ছে লগ্ন কন্যা, তো D9-এর লগ্ন হচ্ছে কন্যা। সেক্ষেত্রে লগ্ন বলবত্তা পেলো কি পেলো না? স্যার পেলো স্যার। পেলো। তো পেল স্যার, অবশ্যই। তাহলে তাহলে হ্যাঁ, লগ্ন বলবত্তা পেল, ঠিক আছে, প্রচন্ডভাবে লগ্ন বলবান হলো। এবার লগ্নপতির অবস্থান, বুধের অবস্থান আমরা দেখব। তো বুধ হচ্ছে D1-এ আছে আপনার শত্রু ক্ষেত্রে, আছে এবং হচ্ছে থার্ড হাউসে আছে, শত্রু ক্ষেত্রে থার্ড হাউসে মিত্রযুক্ত হয়ে। বুধের ডিগ্রি কত, নক্ষত্র কত, নক্ষত্র স্যার বুধে নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র স্যার। স্বনক্ষত্রে, এইভাবে লিখুন, স্বনক্ষত্রে। কি লিখবেন? বুধ হচ্ছে শত্রু ক্ষেত্রে আছে, থার্ড হাউসে আছে, মিত্রযুক্ত হয়ে আছে, স্বনক্ষত্রে আছে। এক, দুই, তিন, চার, পাঁচ। আপনারা দৃষ্টিগুলা একটু জন্মছকে লিখে নিন। যেমন রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার ধনুতে, R5 লিখুন। সপ্তম দৃষ্টি পড়ছে আপনার হচ্ছে তুলায়, R7। নবম হচ্ছে কন্যায়, কি বলে আপনার হচ্ছে সিংহে, R9। R12 হচ্ছে বৃষে। বৃহস্পতি দৃষ্টি 1, 2, 3, 4, 5। জুপিটার হচ্ছে J5 হচ্ছে বৃষে, J7 হচ্ছে আপনার কর্কটে, J9 হচ্ছে কন্যায়। মঙ্গলের হচ্ছে ধনুতে হচ্ছে M4, আর আপনার হচ্ছে M7 হচ্ছে মিনে, M8 হচ্ছে রাহুতে, মানে মেষে। শনির হচ্ছে স্যাটার্ন হচ্ছে SAT, স্যাটার্ন হচ্ছে 3 হচ্ছে মকরে, আর স্যাটার্নের হচ্ছে 7 হচ্ছে SAT হচ্ছে 7 দৃষ্টি হচ্ছে বৃষে, আর অষ্টম, নবম, দশম স্যাটার্নের SAT হচ্ছে দশম দৃষ্টি হচ্ছে আপনার সিংহে, ঠিক আছে। যদি মনে হয় এইভাবে আমি লিখেছি। ওই, আবার হচ্ছে ব্লারটা বন্ধ করে দেখাতে হবে। আচ্ছা, আবার হচ্ছে কোনটায় কোন জায়গায় পেস্ট লেগে যায় আমি হচ্ছে আর ইয়ে করতেছি না। আপনারা এইভাবে লিখে নিতে পারেন, তাহলে সুবিধা হবে আর কি। তাহলে আপনার দৃষ্টিটা লিখে নিলে, যখন জন্মছক পাবেন তখন দৃষ্টি লিখে নিলে একটা ধারণা আপনারা পেয়ে গেলেন। আর প্রথম প্রথম হচ্ছে চক হাতে নিলে এত কিছু বিষয় দেখতে হবে, তো এত কিছু বিষয় যেহেতু দেখতে হবে আপনার হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে। তো সেটা লিখে নিলে আপনার হচ্ছে বুঝতে সমস্যা হবে। এখন এই বুধ কি আপনার হচ্ছে, আমরা কি বলবো, বুধ কি আপনার হচ্ছে বলবত্তা পেলো D1-এ? প্রথম হচ্ছে শত্রু ক্ষেত্রে আছে, তো শত্রু ক্ষেত্রে থাকা মানেই তো পীড়িত। তো এখানে প্রথমেই হচ্ছে ঝামেলায় পড়ে গেল। থার্ড হাউসে আছে বিলম্বে ফলদাতা, থার্ড হাউস হচ্ছে উপচয় ভাব, বিলম্বে ফলদাতা। তো সে তো ভালো গ্রহ হচ্ছে বাল্য অবস্থায় সে ফল দিতে চায়। তো এই জায়গায় তো আপনার হচ্ছে তার সমস্যা।
আর একটা বিষয় যে গ্রহের ডিগ্রি নিয়ে যেহেতু আপনাদেরকে বোঝানো হয়নি, গ্রহের আপনার কত ডিগ্রিতে আছে, তার শিশু অবস্থা, বাল্য অবস্থা, যুবা অবস্থা, বৃদ্ধ অবস্থা, এগুলো বোঝানো হয়নি, ক্লাস হয়নি, এটা আর যাচ্ছে না আমি। মিত্রযুক্ত হয়ে আছে, এটা একটু শক্তিশালী অবস্থান আছে, ঠিক আছে। আর নিজের নক্ষত্র আছে, এটাও একটা শক্তিশালী অবস্থান আছে, কিন্তু তথাপি যেহেতু শত্রু ক্ষেত্র আছে, গ্রহটা তেমন একটা বলবান না। এবার আমরা হচ্ছে D9-এ দেখবো। D9-এর লগ্ন থেকে সে কোথায় আছে? চতুর্থে, কেন্দ্রভাবে আছে। তো কেন্দ্রভাবে আছে, ভাবের বলবত্তা পেল, মানে কেন্দ্র ভাবে থাকার কারণে একটু বলবত্তা পেল। কিন্তু এখানেও আপনার হচ্ছে দেখুন, লিখুন কেন্দ্রভাবে, কেন্দ্র প্লাস হচ্ছে শত্রু, সমক্ষেত্র। বুধের সম না বৃহস্পতি? শত্রু হবে না স্যার, হ্যাঁ, বুধ সম মনে করে, কিন্তু বৃহস্পতি তো শত্রু মনে করে। শত্রু না স্যার, বুধ সম মনে করে, কিন্তু বৃহস্পতি কি মনে করে? শত্রু। স্যার শত্রু। বৃহস্পতি শত্রু মনে করে, বৃহস্পতি যেহেতু শত্রু মনে করে, তাহলে আপনার হচ্ছে শত্রু ক্ষেত্র। শত্রুক্ষেত্র। আর বৃহস্পতি তো, সে তো গেছে বৃহস্পতির জায়গায়, জি স্যার, আর মিত্রযুক্ত আছে। জি স্যার। আচ্ছা, এবার দেখুন, এটা একটা পার্টি আপনার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বুধের বলবত্তা এখানে শুধুমাত্র সে কেন্দ্রভাবে আছে, এটা একটা বলবত্তা পেল, একটু বলবত্তাটা বাড়ছে। আগে হচ্ছে থার্ড হাউসে ছিল, এখানে কেন্দ্রভাবে গেছে, একটু বলবত্তার পরিবর্তন হয়েছে। কিন্তু পরিবর্তন হয়েছে, থার্ড হাউস নির্দেশ করে কি, মানে বিলম্বে ফলদাতা। আর D9-এ আপনি দেখুন, মানে একটা ঘর পিছিয়ে গেছে, একটু দূরে চলে গেছে না? আগে ছিল তৃতীয় করে, আর এখন গেছে চতুর্থ করে, মানে একটা ঘর পিছিয়ে গেছে, একটু দূরে চলে গেছে। তাহলে তার যে, মানে বুধের যে ফল প্রাপ্তির যে জায়গা, বা বুধ যে তাকে ফল দেবে, সেটা কিন্তু বিলম্বে ফল দেবে, এটি নির্দেশ করছে। D1 এবং D9 দুনো জায়গায় আপনার হচ্ছে বিলম্বে ফল দেবে, এটি নির্দেশ করছে। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার না হয় আপনারা প্রশ্ন করতে পারেন। D9-এর তো আপনাদের এই বেজের ক্লাস হচ্ছে না, তো এই জায়গাটাকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে নিতে হবে। আরে সিকোয়েন্ট নাই, এটা নাই, এটা কাটতে ক্যান্সার। এই বাড়িঘরের ঝগড়া আপনাদেরকে শোনায়েন না, মিউট করে কথা বলুন। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হইলো? কেউ আনসার করেন আমার না, কাছে কি করে ক্লিয়ার। বলবো? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। স্যার দুই জায়গাতেই স্যার শত্রু ক্ষেত্রে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার এই মানে ব্যাপারটা হচ্ছে বুধ শত্রু ক্ষেত্রে আছে, কিন্তু শত্রু ফলটা শত্রু বিলম্বে ক্ষেত্রে সে মোটামুটি শক্তিশালী আছে। কেন জি স্যার, শক্তিশালী আছে? সে মিত্রযুক্ত আছে, যুক্ত আছে। এবং হচ্ছে মিত্রযুক্ত তার স্বনক্ষত্রে আছে। তো দুইটা পাওয়ার নিয়ে আছে শত্রুর জায়গায়, সে শক্তিশালী আছে, শক্তিশালী অবস্থায় আছে। শক্তিশালী অবস্থান আছে। এবং স্যার তৃতীয় ঘর এবার থেকে সে চলে আমাদেরকে এসেছে দেখতে হবে, এবার আমাকে দেখতে হবে যে শত্রুর জায়গায় যে সে আসে, তো শত্রুর অবস্থান কোন জায়গায়? জি স্যার, D1-এ আমাদেরকে দেখতে হবে শত্রুর অবস্থান কোন জায়গায়। তাহলে শত্রুর অবস্থান, মঙ্গলের অবস্থান কোন জায়গায় আছে? লগ্নে আছে, তাই তো? তো জি স্যার। লগ্নে যেহেতু আছে, লগ্নে আছে মানে হচ্ছে কি রাশি বিনিময় হয়েছে। তো রাশি বিনিময় হওয়ার পরে কি আর এই শত্রুতা আছে? নেই স্যার, রাশি বিনিময় হওয়ার পরে নেই। রাশি না স্যার, বিনিময় হওয়ার পরে আর এই শত্রুতা নাই। তার মানে হচ্ছে তৃতীয় পতিও আপনার হচ্ছে ভালো ফল দেবে, আর লগ্নপতিও ভালো ফল দেবে, ঠিক আছে? তো লগ্নপতি ভালো ফল দেবে মানে কি, থার্ড হাউসে গেছে, ইচ্ছা পূর্তি হবে, ব্যক্তির ইচ্ছা পূর্তি হবে। আর থার্ড হাউসের অধিপতি লগ্নে আসছে, মানে এটাও নির্দেশ করছে ব্যক্তির ইচ্ছা পূর্তি হবে। এখন বুধ থার্ড হাউসে গিয়ে শক্তিশালী হয়ে আছে, তার মানে হচ্ছে থার্ড হাউস তো হচ্ছে উপচয় ভাব, যেহেতু বিলম্বে ফল দেয়। ধরেন আপনার কি, থার্ড হাউস হচ্ছে আমাদের পরিশ্রমের জায়গা, হার্ড ওয়ার্কিং এর জায়গা। তো আপনার হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে, এই ব্যক্তি যে, যার এই জন্মছকটা, সে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে পরিশ্রম করার মধ্য দিয়ে আপনার হচ্ছে একটা ভালো পর্যায়ে সে পৌঁছাতে পারবে। এবং তার মোটামুটি ধরেন শতভাগ ইচ্ছে তো কারো পূর্ণ হয় না,
তবে যতটুকু ইচ্ছা পূর্ণ হলে মানে ব্যক্তি সন্তোষ প্রকাশ করতে পারে, তো সেই পর্যায়ের তার ইচ্ছা পূর্তি হবে। এবার আমরা D1-এ যেহেতু গ্রহের বলবত্তাটা ভালো পেলাম, এবং D9-এ কি পেলাম, যেহেতু আপনার হচ্ছে এখানেও কেন্দ্রভাবে আছে, কেন্দ্রভাবে থাকা মানে ভালো। আর শত্রুক্ষেত্র, যদিও শত্রুক্ষেত্র তথাপি মিত্রযুক্ত হয়ে বসে আছে। তো এখানে D9-এ আবার হচ্ছে এই আপনার মিত্রের অবস্থা মানে ক্ষেত্রপতির অবস্থা কি, মানে বৃহস্পতির অবস্থা কি। D9-এ বৃহস্পতি দেখুন লগ্ন থেকে সপ্তম, অষ্টম, নবমে আছে। নবমে আছে স্যার। নবমে আছে, তো D9-এ বৃহস্পতির অবস্থানটা ভালো অবস্থানে আছে। জি স্যার। ভাগ্যভাবে বসে থেকে আপনার সে খুব একটা ঝামেলা করবে না, কারণ ভাগ্যস্থান আপনার হচ্ছে ডিভাইন এনার্জি জায়গায়, বৃহস্পতির হচ্ছে আনন্দময় স্থান এটা, তাই না? বৃহস্পতি কালপুরুষ রাশি চক্রের ধনুরাশিতে হচ্ছে মূল ত্রিকোণ, আনন্দময় স্থান। তাহলে যখনই বৃহস্পতি নবমে থাকে তখনই ধরে নিতে হবে বৃহস্পতি আনন্দে আছে। এটা ধনুরাশি না হলেও আনন্দে আছে, আমাদেরকে ধরে নিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন কিন্তু স্যার আপনারা? শত্রু ক্ষেত্রে যে স্যার, বুঝতে পারছি স্যার। শত্রু ক্ষেত্রে হোক, কিন্তু নবমে বৃহস্পতি তার আনন্দময় স্থানে আছে। এখানে দেখুন বৃহস্পতি এবং শুক্রের মধ্যে কিন্তু রাশি বিনিময় হয়েছে। D9-এ জি স্যার, বৃহস্পতি এবং শুক্রের মধ্যে রাশি বিনিময় হয়েছে। কাজে শত্রু ক্ষেত্রের যে শত্রুতা সেটাকে থাকলো। সেটা থাকলো না স্যার। আমার বাড়িতে আমি, নিউট্রালি তুমি, আর তোমার বাড়িতে আমি। কাজে হচ্ছে তুমি আমার বাড়ি পাহারা দাও, আমি আমার বাড়ি পাহারা দেব। কাজে হচ্ছে সেই শত্রুতা আর থাকলো না। তাহলে আমরা বুধের বলবত্তা কি আমরা পজিটিভ পেলাম না নেগেটিভ পেলাম? স্যার পজিটিভ। পজিটিভ পেলাম। D9-এ মূলত আমরা যে জিনিসটা দেখি, D9 নবাংশ, নবাংশ হচ্ছে মানে একটা রাশির যে ডিগ্রি থাকে 30 ডিগ্রি, তো 30 ডিগ্রির 9 ভাগের 1 ভাগ হচ্ছে D9। একটা রাশির হচ্ছে মূল রাশির মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির 9 ভাগের 1 ভাগ। তো একটা রাশিকে আমরা 30-কে যদি 9 দিয়ে ভাগ করি, তাহলে 1 ভাগের যে পরিমাণ সেটা হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। এটা আপনারা জানেন তো? জি স্যার। হ্যাঁ জানি স্যার। জি স্যার। এবার 3 ডিগ্রি 20 মিনিট আমরা নবাংশ চক্রে কিভাবে বুঝবো যে আপনার হচ্ছে গ্রহের অবস্থান কিভাবে কি যাচ্ছে? বুধের ডিগ্রিটা একটু বলুন তো সুদীপ্ত বাবু। নবাংশটা জানতে চাচ্ছেন না? না না না, ডিগ্রি নবাংশ একই, তো ডিগ্রি পাবেন না, ডিগ্রি তো একই। ডিগ্রি তো ও, D1-ই আছে। স্যার বুধের ডিগ্রি 16। আচ্ছা, বুধের ডিগ্রি স্যার 16 ডিগ্রি 43 মিনিট স্যার। 16 ডিগ্রি 43 মিনিট। জি স্যার। এখন 16 ডিগ্রি 43 মিনিটে যদি আমরা 3 ডিগ্রি 20 মিনিট দিয়ে ভাগ করি, তাহলে কত নম্বর নবাংশ পাবো আমরা দেখবেন। এটাকে, এই ডিগ্রিটাকে আপনার 3 ডিগ্রি 20 মিনিট দিয়ে ভাগ করতে হবে, মানে একটা নবাংশের ডিগ্রির মান হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট। তাহলে 16 ডিগ্রিকে যদি 3 ডিগ্রি 20 মিনিট দিয়ে ভাগ করি, স্যার এটা মানে 6 নম্বর ঘরে থাকবে, মানে নবাংশের 6th পার্টে থাকবে স্যার। আপনার হচ্ছে 10 ডিগ্রিতে হচ্ছে 3টা নবাংশ, তাই তো? আর হচ্ছে জি 6 ডিগ্রি স্যার। 40 মিনিট হচ্ছে আরো 2টা নবাংশ। তা 5 নম্বর নবাংশ পার হয়ে 43 ডিগ্রি যেহেতু, হ্যাঁ জি স্যার, ওইটাই বলতেছি যে 5 নম্বর হ্যাঁ, পয়েন্ট হয়ে 6। 6 নম্বর নবাংশে পড়বে। এখন 6 নম্বর নবাংশে আমরা কোন রাশি পাবো? সেটা হচ্ছে একটা সূত্র হচ্ছে চর লগ্নে প্রথম নবাংশ হচ্ছে স্বরাশি, মানে নিজের রাশি। চর লগ্নে প্রথম নবাংশ হচ্ছে স্বরাশি, আর স্থির লগ্নে প্রথম নবাংশ হচ্ছে আর দ্ব্যর্থক লগ্নে প্রথম নবাংশ। স্থির লগ্নে হচ্ছে নবম রাশি প্রথম নবাংশ। নিরুস্থান নবম রাশি তো।
আর দেড়তক হচ্ছে পঞ্চম রাশি। নিউজ স্যার? স্যার স্থির লগ্নে কি বললেন স্যার? স্থির লগ্নে নবম রাশি বুঝলেন? হচ্ছে প্রথম নবাংশ, না সপ্তম রাশি, সপ্তম সপ্তম। নিরজ স্যার কি নাই? তার মনে হয় স্থির একটু রাশি নবম নবম নবমশে হবে স্যার। স্থিরে নবম নবম ভাব হবে, আর দ্বৈতকে পঞ্চম নবাংশ হবে। স্থিরে নবম না? আর স্থিরে নবম হবে এবং আর দ্বৈতকে দেড়তক হবে হচ্ছে পঞ্চম। আচ্ছা, এখন এই যে আপনার স্থির এই যে নবম, এটা হচ্ছে আমাদের যে ইয়েটা বুধের অবস্থানটা হচ্ছে 16°43' স্থির রাশিতে। তো স্থির রাশিতে হলে আমরা নবম হচ্ছে প্রথম নবাংশ, নবম রাশি। তাইলে বুধের অবস্থান থেকে আমরা গণবো নবম রাশি। বুধ হচ্ছে আপনার বৃশ্চিক আছে, বৃশ্চিক থেকে সপ্তম হচ্ছে বৃষ, ঠিক আছে। তারপর হচ্ছে অষ্টম হচ্ছে মিথুন, আর নবম হচ্ছে কর্কট। তো কর্কট হচ্ছে প্রথম নবাংশ। কর্কটের প্রথম নবাংশ হলে কর্কট থেকে আমরা ষষ্ঠ গণবো। 1 2 কর্কট হলো 1 2 3 4 5 6 দোনোতে পড়ে, দেখলেন? সবাই একটু গণনাটা দেখুন, যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে ক্লিয়ার করে নেবেন, নাহলে আপনার হচ্ছে স্যার আবার একটু বোঝা দেন স্যার, আবার একটু ক্লিয়ার। হ্যাঁ, আমরা হচ্ছে সূত্র হচ্ছে চর লগ্নের প্রথম নবাংশ হচ্ছে স্বরাশি, মানে মানে যে রাশিতে গ্রহটি বসে আছে সেটা হচ্ছে প্রথম নবাংশ। আর স্থির লগ্নে হচ্ছে গ্রহটি যে রাশিতে বসে আছে মানে তার থেকে নবম রাশি হচ্ছে প্রথম নবাংশ। আর দেড়তক লগ্ন হচ্ছে গ্রহটি যে রাশিতে বসে আছে তার থেকে পঞ্চম রাশি হচ্ছে প্রথম নবাংশ। এখন আমরা বুধের যেহেতু নবাংশ বিচার করব, তো বুধ হচ্ছে আপনার স্থির লগ্নে আছে, এবং স্থির লগ্নের নবম রাশি যেহেতু প্রথম নবাংশ, তো আমরা আগে নবমে যাব। তো বুধের অবস্থান থেকে নবম হচ্ছে কর্কট রাশি, তাই না? জি জি স্যার, বুঝতে পারছি। স্যার। বুধ থেকে নবম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি। তো কর্কট রাশি হচ্ছে প্রথম নবাংশ। তাহলে আমাদেরকে যেতে হবে কত? ষষ্ঠ নবাংশে যেতে হবে। তাহলে কর্কট থেকে গণনা করুন। কর্কট হলো 1, সিংহ 2, কন্যা 3, তুলা 4, বৃশ্চিক 5, ধনু হচ্ছে 6। তার মানে বুধের অবস্থান হবে ধনুতে। ধনু রাশি। তাহলে আমরা নবাংশে বুধের অবস্থান কোথায় পেলাম? ধনু রাশিতে পেলাম। ধনু রাশিতে স্যার। তাহলে কি হ্যাঁ। করে ধনু রাশিতে গেল সেটা বুঝতে পারছি তো আমরা? জি স্যার। জি স্যার। সবাই বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, সবাই বুঝবে, পরে আবার অ্যাপস থেকে নামাই নেবে পরে আর দেখে। না এটা স্যার, বাট মানে স্যার এটা এই ফর্মুলাটা সবার স্যার জানা মনোযোগ থাকবে। একটু একটু সরালেই স্যার আর বোঝা যাবে না। বিষয়টা এরকম, মনোযোগ একটু সরালেই আর হবে না স্যার। আপনার হচ্ছে যখন গুরুত্বপূর্ণ ক্লাস হয় তখন হচ্ছে শতভাগ মনোযোগ দিতে হবে। স্যার আচ্ছা, এবার হচ্ছে ধরুন আমরা নবাংশে হচ্ছে মূলত আহ, আমাদের যেহেতু 9 ভাগের 1 ভাগ, তাহলে আমরা নবাংশে কি কি দেখবো? প্রধান যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ভাগ্য। প্রধান যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে ভাগ্য, ঠিক আছে। তো এবার ভাগ্য আমরা দেখবো, লিখে নিন। নবাংশে প্রথম দেখবো ভাগ্য, দ্বিতীয় হচ্ছে নবাংশে আমরা দেখবো আমাদের হচ্ছে লাইফ পার্টনার, জীবনসাথী। এবার হচ্ছে আমরা নবাংশে সবই দেখবো, কারণ হচ্ছে ধরেন আমি কর্ম করতে চাই, আমার কর্মভাগ্য কিরকম এটা হচ্ছে আমি নবাংশে দেখবো। আমি লেখাপড়া করতে চাই, আমার শিক্ষার ভাগ্য বিদ্যার ভাগ্য কিরকম সেটা আমি নবাংশে দেখবো, ঠিক আছে। আমি হচ্ছে কি বলে ধরেন জায়গা সম্পত্তি কিনতে চাই, তো এইটা আমার যেহেতু ভাগ্যের জায়গা হচ্ছে নবাংশ, তো এটার আমার এই এই জায়গাটা মানে জায়গা সম্পত্তি কেনার ভাগ্যটা কিরকম সেটা আমি হচ্ছে নবাংশে দেখবো। তো আরো যা যা উপাদান আছে, ধরেন কেউ প্রেম করতে চায়, তো তার প্রেমের ভাগ্যটা কিরকম সেটাও নবাংশে দেখবে।
And কিভাবে দেখবে এই বিষয়টা তো জানার প্রয়োজন নাকি? জি স্যার। অবশ্যই। জি স্যার। তো আমরা হচ্ছে এই যে কন্যা লগ্ন আমরা D1 পেলাম, এই D1 এর ভাগ্যস্থান হচ্ছে নবম ভাব, তাই না? ভাগ্যপতি হচ্ছে নবম ভাব। তো ভাগ্যপতি নবম ভাব, তো নবম ভাবের অধিপতি কে? শুক্র। শুক্র। তো এই শুক্র, ভাগ্যপতি শুক্র ভাগ্যের জায়গায় কোন জায়গায় বসে আছে, মানে ভাগ্যচক্রে কোন জায়গায় বসে আছে? ভাগ্যচক্রে বসে আছে কেন্দ্রস্থানে। দ্বিতীয় হ্যাঁ, দ্বিতীয় হবে স্যার চতুর্থে নবাংশের চতুর্থে। নবাংশের দ্বিতীয় চতুর্থে দ্বিতীয় ডি ভাবে কে ওয়ানের। বল? স্যার আমি লগ্নেরটা D1 এর বলছিলাম, D1 এর দ্বিতীয়। D1 এর তৃতীয় D1 এর হচ্ছে দ্বিতীয় বসে আছে। জি স্যার। এখন নবাংশে হচ্ছে এই নবমপতি চতুর্থে। শুক্র D1 এ দ্বিতীয় বসে আছে, কিন্তু নবাংশে কি নির্দেশ করছে? নবাংশে বসে আছে চতুর্থে। তো নবাংশে চতুর্থে বসে থাকাটা কি শুভ না অশুভ? তার শুভ ধরা হবে এখানে। শুভ ধরা হবে। সেক্ষেত্রে আপনি ব্যক্তিকে আমরা ভাগ্যবান বলতে পারি। স্যার বলতে পারি স্যার। হ্যাঁ, বলতে পারি। এখন তাহলে তার ভাগ্যে কি নির্দেশ করছে? ব্যক্তির ভাগ্যটাকে কি নির্দেশ করছে? আমাদেরকে কি বলছে ব্যক্তির ভাগ্যে কি আছে কি না? স্যার চতুর্থে ভাগ্য, বসে আছে না নবাংশে? জি স্যার, ভালো ঘর বাড়ি বানাবে, ভালো গাড়ি কিনবে, যেহেতু শুক্রের হ্যাঁ, অবস্থান চতুর্থে। প্রথম থেকে আসুন। ব্যক্তি হচ্ছে মায়ের স্নেহ পাবে, মায়ের স্নেহ পাবে। স্নেহ সে পাবে। ব্যক্তি হচ্ছে পরিবারের সাপোর্ট পাবে, সেটা তার ভাগ্য আছে। ব্যক্তি যদি বুধ যেহেতু যুক্ত আছে নবাংশে, ব্যক্তি যদি পারিবারিক ব্যবসার সাথে যুক্ত হয় তাহলে সে ভালো করবে। ঠিক আছে। ব্যক্তি যদি আপনার হচ্ছে পারিবারিক সম্পত্তিটাকে আপনার এক্সটেনশন করতে চায়, বাড়াইতে চায়, তাহলে সেটা সে পারবে। পারিবারিক সম্পত্তি সে পাবে, এবং হচ্ছে তার কি বলে, যেমন সুদীপ্তবাবু যেটা বললেন, বাহন, গাড়ি টাড়ি এগুলা তার হবে। কারণ চতুর্থ বা রাশিতে আপনার হচ্ছে যখন শুক্রের অবস্থান হয় তখন গাড়ি টাড়ি পায়। তাহলে এগুলো হচ্ছে নির্দেশ করছে আমাদের নবাংশ, তাই তো? জি স্যার। এবার D1 কি নির্দেশ করছে? D1 নির্দেশ করছে যদিও কন্যা লগ্নে শুক্র দ্বিতীয় অবস্থান করলে মারক হয়, তথাপি শুক্র যেহেতু অর্থপতি অর্থস্থানে বসে আছে, ঠিক আছে, অর্থপতি অর্থস্থানে বসে আছে, আবার দ্বিতীয় কেতু শুভ ফলদাতা সেও এখানে বসে আছে, আর রবি আছে এখানে বসে, বিনিয়োগের অধিপতি রবি এখানে নিচস্থ হয়ে বসে আছে। তো এখানে অর্থপতি অর্থস্থানে বসে আছে। গাড়ি কেনার জন্য আপনার অর্থের দরকার, সম্পদ কেনার জন্য অর্থের দরকার। তো সেই ব্যক্তি অর্থ সংস্থান করতে পারবে, সেটা বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার, করতে পারবে স্যার। অর্থ সংস্থান করতে পারবে, গাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য, সম্পদ কেনার জন্য সে অর্থ সংস্থান করতে পারবে। সেটা তার ভাগ্যে আছে। আমরা এটাই তো বলবো, এই তো? এটা কার জন্মছকটা কে দিয়েছিলেন? স্যার সুকান্ত। সুকান্ত বাবু। তার এটা দিয়েছিলেন 1985। মানে হচ্ছে 15 আর হচ্ছে 26, 41 বছর বয়স। তো ইতিমধ্যে তো আমরা তো হচ্ছে তার ধনের অবস্থা শুভ অবস্থায় থাকার কথা বা যাওয়ার কথা। তো কি কি বলেন, রেজাল্ট কি বলছে? জি স্যার, ধনের অবস্থা মোটামুটি শুভই আছে। পারিবারিক সম্পদ আছে? পারিবারিক আছে স্যার, অল্প কিছু হলেও মানে পারিবারিক যা আছে মানে বাড়ছে, কমে নাই। আচ্ছা, বাড়ছে কমে নাই, পারিবারিক সম্পদ পাইছে এবং সেটা বাড়ছে। আর হচ্ছে মাতৃস্নেহ সে পাইছে। জি স্যার। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে দেখুন, মোটামুটি আমরা হচ্ছে এই নবাংশ চার্টটা দেখলে বুঝতে পারি যে ব্যক্তি হচ্ছে ভাগ্যবান। এখন D1 এর যে চতুর্থ ভাব, যেখান থেকে আমরা সম্পদ বিচার করি, D1 এর চতুর্থপতি বৃহস্পতি কোথায় বসে আছে? পঞ্চমে। পঞ্চমে। তো চতুর্থপতি পঞ্চমে গিয়ে আছে কেন্দ্র ত্রিকোণ যোগ সৃষ্টি করছে, করে সে এখানে নিচস্থ হয়ে আছে না বৃহস্পতি? নিচস্থ স্যার। আচ্ছা, বৃহস্পতি কি প্রকৃতপক্ষে নিচস্থ? প্রকৃত কত ডিগ্রিতে একটু দেখতে হবে। ডিগ্রি না স্যার, বৃহস্পতি ডিগ্রিটা দেখুন। 15°42'। না, তাহলে তো 15 নিচে ডিগ্রি 42 মিনিট। তাহলে ডিগ্রিগত ভাবে বৃহস্পতি নিচস্থ, ডিগ্রি
এড়ায় গেছে, মানে পার করে গেছে, জি স্যার। কিন্তু তথাপি সে নিজস্ব রাশিতে আছে। তো নিজস্ব রাশিতে থাকার পরেও কি কোনোভাবে তার নীচভঙ্গ হইছে? স্যার ডিগ্রি শনিদেবের তৃতীয় দৃষ্টি আছে স্যার বৃহস্পতির উপর। থ্যাংক ইউ। শনিদেবের তৃতীয় দৃষ্টিটা আছে। তো যেভাবে গ্রহ নিচস্থ হয় সেইভাবে যদি বাপপতি দৃষ্টি প্রদান করে, বাপপতি যদি ভাবে অবস্থান করে, ঠিক আছে, অথবা যদি কোনো তুঙ্গ গ্রহ সেই গ্রহটির সাথে অবস্থান করে, সহাবস্থান করে, তাহলে হচ্ছে নীচভঙ্গ হয়। তো সেক্ষেত্রে বৃহস্পতি এখানে আপনার হচ্ছে তার নীচভঙ্গ হয়েছে শনির তৃতীয় দৃষ্টি পড়ার কারণে। তো এইবার এই নীচভঙ্গটা কি রাজযোগ হলো? নীচভঙ্গ রাজযোগ বলে একটা কথা আছে। তো নীচভঙ্গ আমি তো কি বলবো রাজযোগ? স্যার আমি তো বলবো স্যার হয়নি নিজ ভঙ্গ রাজ্য, কারণ বৃহস্পতিকে নিজ ডিগ্রিতে থাকতো, নিচে 5 ডিগ্রি পর্যন্ত থাকতে লাগতো, যদি থাকতো তাহলে নিজ ভঙ্গ হতো। হ্যাঁ, যদি রাইট। যদি 5 ডিগ্রির মধ্যে, অর্থাৎ যদি প্রকৃতপক্ষে সে ডিগ্রিগতভাবে নিচস্থ হতো, আর শনির যেহেতু তৃতীয় দৃষ্টি পড়ছে এবং চতুর্থ এবং পঞ্চম পতি যেহেতু আপনার হচ্ছে কেন্দ্র ত্রিকোণ যুগ সৃষ্টি হয়েছে, এবং হচ্ছে দুনোভাবেই বৃহস্পতি এবং শনির হচ্ছে কেন্দ্র ত্রিকোণ দৃষ্টির কারণে কেন্দ্র ত্রিকোণ যুগ সৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে নীচভঙ্গ 5 ডিগ্রির মধ্যে থাকলে নীচভঙ্গ রাজযোগ হইতো। এখন আমরা নীচভঙ্গ বলতে পারি, কিন্তু নীচভঙ্গ রাজযোগ বলতে পারি না। তবে হ্যাঁ, যেহেতু কেন্দ্র ত্রিকোণ যুগ আছে, এটাকে আমরা রাজযোগ বলতে পারি, কেন্দ্র ত্রিকোণ যুগ ও রাজযোগ। হ্যাঁ স্যার, চতুর্থ পঞ্চম ভাবের মধ্যে কানেকশন করলে স্যার একটা যোগ অটোমেটিক স্যার এটা হ্যাঁ, চতুর্থ ভাব কেন্দ্র আর পঞ্চম ভাব হচ্ছে ত্রিকোণ। ত্রিকোণ। তো কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হলো। আবার হচ্ছে যে বৃহস্পতি আপনার কেন্দ্রপতি, আর শনি হচ্ছে পঞ্চমপতি, মানে হচ্ছে ত্রিকোণপতি। তো দুইভাবেই হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হয়েছে। তো আপনার হচ্ছে সেটা অনেক ভালো। তো মানে যার জন্ম চার্ট সে লেখাপড়ায় ভালো হবে, বিদ্যায় ভালো হবে, তাই না সুকান্ত বাবু? স্যার খারাপ না স্যার, মোটামুটি ভালোই। এইবার হচ্ছে আমরা যদি বিদ্যা বিচার করতে চাই যে সেই বিদ্যায় ভালো কিনা, এটা সুকান্ত বাবুকে প্রশ্ন না করে হচ্ছে আমরা আনসার করব। আমাদের কাজ তো প্রশ্ন করে না, আমাদের কাজ হচ্ছে তাকে তার ভাগ্য কি আছে একটা আয়নার মতো দেখবো, দেখে হচ্ছে তাকে বলে দেবো। তাহলে নবাংশে আমরা দেখে নিব তার বিদ্যার ভাব। বিদ্যাপতি হচ্ছে পঞ্চমপতি, ঠিক আছে, আর প্রাথমিক বিদ্যার অধিপতি হচ্ছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতির শনির অবস্থা আমরা দেখবো আপনার নবাংশে কি আছে। তো শনি হচ্ছে নবাংশে বিদ্যাপতি দ্বাদশে চলে গেছে, তাই না? তাই তো? হ্যাঁ স্যার। জি স্যার। তো দ্বাদশে চলে যাওয়ার কারণে আমরা কি একটু দূরে চলে গেল না? পঞ্চমপতি একটু দূরে চলে গেল। হুম, আবার রাহু যুক্ত উচ্চ আছে স্যার। রাহু যুক্ত এটা আনবেন না, আর যেটা দেখার এটা দেখবেন, জটিল করে না করে সহজভাবে দেখুন। বিদ্যাপতি নবাংশে আপনার হচ্ছে, নবাংশ হচ্ছে আমাদের ভাগ্যের জায়গা, মানে বিদ্যার যে ভাগ্য, বিদ্যার ভাগ্যটা কি বিলম্বে চলে গেছে। দ্বাদশ মানে হচ্ছে বিলম্বে, দূরে, ঠিক আছে, চলে গেছে। তাহলে তার যে পঞ্চম ভাবতে আমরা কোন বিদ্যা দেখি? উচ্চশিক্ষা, মানে গ্রাজুয়েশন লেভেলটা। তো এখন এখানে হচ্ছে এই ব্যক্তি সুকান্ত বাবু আপনার হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বাধা বিলম্ব, গ্যাপ ট্যাপ এগুলো কি ছিল? স্যার বলছি আমরা তো D1-এ যে বিদ্যাপতি শনি, সেই শনিকে আপনার D9-এ আমরা হচ্ছে দ্বাদশে পাচ্ছি অবস্থান। তো দ্বাদশ নির্দেশ করছে তার যে বিদ্যা ভাগ্য সেটা বিলম্বিত, সেটা হচ্ছে দূরে, সেটা হচ্ছে এক ধরনের বাধা। তো আমি বলছি যে ব্যক্তির কি উচ্চশিক্ষা গ্রাজুয়েশন লেভেল, যেটা অনার্স বা পাস কোর্স, ওই জায়গায় কি কোনো বাধা বিলম্ব বা গ্যাপ এরকম কোনো কিছু ছিল? স্যার বিলম্ব ছিল না, কিন্তু এমনিতে উম, তখন মানসিক দিক দিয়ে একটা হতাশার ভিতর দিয়ে আর কি স্যার গেছে টাইমটা আর কি, যে দূরত্বে যাওয়া রেজাল্টে বিষয় কোনো নিয়ে। তারতম্য ছিল? রেজাল্টে জি স্যার, এসএসসি না না, তুলনায় অনার্স অনার্স লেভেলে, গ্রাজুয়েশন লেভেলে কোনো ফলাফলে কোনো তারতম্য বা কোনো ইয়ার গ্যাপ? না স্যার, ইয়ার গ্যাপ তো যায়নি। ইয়ার গ্যাপ কেতু যায় না আছে না স্যার এখানে? কেতু আছে না স্যার? তবে স্যার হয়েছে, তবে আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে রেজাল্ট ছিল, ও থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যে তার চেয়ে আরো অনেক ভালো রেজাল্ট হয়েছে, ওভারঅল সব মিলিয়ে আর কি ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা। এখন তাহলে আমরা হচ্ছে যেহেতু মানে আপনার হচ্ছে আমাদেরকে দ্বাদশে শনি নিয়ে গেছে, আমাদের উচ্চশিক্ষায় বিলম্ব দেখাচ্ছে,
তাহলে এটার ফলাদেশ আমরা কি করতে পারি? স্যার ফলাদেশটা আমরা কি করতে পারি? মানে স্যার আপনি এটা তো এখন আমরা স্যার তো এটা বল এখানে তো বিভিন্ন প্রশ্ন সৃষ্টি করে আমি ফলাদেশটা করছি। চেম্বার হলে আমি প্রথমেই বলে দিতাম ফলাদেশটা, আর স্যার সেই এখানে ফলাদেশ কি এখানে আমি একটা যেটা বলে দিতাম একটা প্রথমে। বিষয় হতে পারে স্যার, যেমন স্যার অনার্সে যখন ভর্তি হওয়ার সময় হয় তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল যে কবে রেজাল্ট হয়ে গেছে সে নিজেও জানে না। তখন যে ভর্তি হতে হবে কিন্তু ভর্তি হয়নি, কিন্তু না, যে কোনো এখানে না, ব্যক্তির সৌভাগ্য ভাগ্যে করে না, আমি আমি সৌভাগ্য ক্লিয়ার করে দিচ্ছি, সুকান্ত বাবু, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনি যখনই দেখবেন আপনার বিদ্যাপতি নবাংশে দ্বাদশে চলে গেছে, তার মানে হচ্ছে বিলম্বে চলে গেছে, বিলম্বের জায়গায়, তার মানে হচ্ছে এই উচ্চশিক্ষার জায়গায় বিলম্বে তার কোনো উচ্চশিক্ষা হবে। ঠিক এটা আছে, স্যার, জি স্যার বিলম্বে উনি এটা হচ্ছে ধরেন মধ্যবয়স নির্দেশ করে 36-এর পরে, তো বয়স 36-এর পরে তার কোনো শিক্ষায় সে যুক্ত হবে, কোনো না কোনো শিক্ষায়। কথা বুঝতে পারছি? জি স্যার এটা এটা হচ্ছে স্যার, এটা তো মানে কয়েক প্রকার শিক্ষার সাথে জড়িত আছে এখন। জড়িত আছে। তাহলে আপনার হচ্ছে ভাগ্যে যা নির্দেশ করে আমরা হচ্ছে ফলাদেশটা তো করতে পারবো, তাই না, নবাংশ থেকে? জি স্যার করা যাবে স্যার। তাহলে ফলাদেশ করতে গেলে আমরা হচ্ছে জটিলতা যাব না, আমরা শুধু এই ব্যক্তিকে এইটুকু বলবো যে দেখুন যে অবস্থায় থাকে আপনি হচ্ছে কুষ্টি করবেন, এখানে লিখে দিবেন যে ব্যক্তির বিদ্যা ভাগ্য নির্দেশ করছে তার বিলম্বে বিদ্যা শিক্ষা লাভ হবে, অর্থাৎ সে মধ্যবয়সে কোনো না কোনো ভাবে কোনো না কোনো ধরনের বিদ্যা শিক্ষায় জড়িত হবে, যুক্ত হবে। যখন এটা আমরা লিখে দেব ওই 36-38 বছর বয়সে যখন সে আপনার হচ্ছে কোনো না কোনো বিদ্যায় যুক্ত হবে, তখন হচ্ছে খুঁজবে যে এই জ্যোতিষীকে, এই বিষ্ণু মহন্তবাবু যে জ্যোতিষী, এই মহন্তবাবুর কাছে আমাকে যেতে হবে খুঁজে। আমার বাবাই কুষ্টি করেছিল ওনারে দিয়ে, এবার 70 বছর বয়স্ক বিষ্ণু মহন্তবাবুর কাছে আইলো, আর বিষ্ণু মহন্তবাবু বললো যে কি করেন? ব্যক্তি বললো যে আমি হচ্ছে একজন ইন্ডাস্ট্রির মালিক। But অসুবিধা নেই, 19 লক্ষ টাকা লাগবে, একটা ক্যাটসাই দিতে হবে, সিরোনি ক্যাটসাই দেবো, 19 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে? এর নাকি? দাম স্যার 19 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, বাহ। আর সত্যি বলছি, মিথ্যে না, ক্যাটসাইয়ের দাম এরকমই, এর চেয়ে দামিও আছে। ঠিক আছে, স্যার তাহলে তো হীরা থেকেও বেশি দাম হয়ে গেল স্যার। যদি শ্রীলঙ্কার ক্যাটসাই হয় তাহলে ওইটার দাম ওই 4-5 লাখ হয়ে যায়, কোনো বড় বিষয় না, খুব নর্মাল বিষয়। কি হবে? তাহলে এখানে 500 টাকা রতি যে বিক্রি হয় ক্যাট সাই ওগুলো কি তাহলে কি ডুপ্লিকেট নাকি? ওগুলা বেশিরভাগই অরিজিনাল ইন্ডিয়ান। ইন্ডিয়ান, ওই আন্ধ্রা ক্যাটসাই দিচ্ছেন যদি ক্রাইসোবেরিল হয়। আন্ধ্রা আমাদের ক্যাটসাই এখানে গুলো অনেক 200 দামি। টাকা 200 টাকা ক্যাট সাই পাওয়া যায়, 200 টাকা রতি। শুধু 50 টাকা দিয়েও ক্যাটসাই পাওয়া যায়, মানে রতি টতি না, শুধু 50 টাকা দিয়ে পাওয়া যায়। 50 ওটা তো টাকা প্লাস্টিক হ্যাঁ হয়ে স্যার, গেল, ভালো। ওটা তো প্লাস্টিক হয়ে গেল। স্যার 2 টাকার অতীতেও ক্যাটসাই পাওয়া যায় স্যার, হ্যাঁ 2 টাকা ইন্ডিয়ান টাকায়। কিন্তু এগুলো সেগুলা তো কি? এক- সেগুলা কোয়ার্টজ ক্যাটসাই। এই যে হ্যাঁ টাটা বলেন না আপনারা, টাটা ক্যাটসাই, হ্যাঁ, টাটা ক্যাটসাই। ওগুলা ওগুলা ভালো না। আচ্ছা, তাহলে আমরা বিদ্যা ভাগ্য দেখলাম, এবার আর কি ভাগ্য দেখবো? বিদ্যা ভাগ্যের সাথে যদি সুকান্ত বাবু এই লোক পরিচিত হলে তাকে সাবধান করে দিয়েন, জ্যোতিষ পেশায় কিন্তু তার সমস্যা আছে। কারণ একই সাথে বিদ্যা মানে হচ্ছে পঞ্চম পুঁথি, তো প্রেমও নির্দেশ করে, তো বিলম্বে প্রেম আছে মানে কিন্তু ভেজাল আছে। ঠিক আছে, ব্যক্তিকে সাবধান করে দিবেন যে বিলম্বে যেন প্রেমে না স্যার জড়ায়। স্বপন দা কি সাবধানতার বলে? স্যার সাবধানতার সাথে প্রতিকারও তো দেওয়া দরকার। স্বপন দা, বিলম্বে প্রেম হলে আপনি মিউট করে আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার। মধ্য বয়সে এসে ব্যক্তি প্রেমে পড়ে যায় তাহলে তো খবর আছে। প্রেমের আবার বয়স হয় নাকি স্যার? তবে যা নির্দেশ করেছে তা কিন্তু হবে, এই কথা বলে হবে দিলাম আমি। হবে। হ্যাঁ বিলম্বে বলছি প্রেম স্যার নির্দেশ এখানে করছে মানে বিলম্বে প্রেম হবে কি ঠিকই, কাজে সাবধান থাকতে হবে। হয় হয়, স্যার সেটা আরো এখানে গভীর প্রেমটা যে আপনি ভাবে হয়। বললেন হবে, এটা কি কারণে বললেন? মানে রাহু যুক্ত আছে বলে বললেন না অন্য কোনো কারণে বললেন? পঞ্চমপতি তো দ্বাদশ হয়ে গেছে, এই কারণে প্রেম পঞ্চমপতি হবে। দ্বাদশে গেছে, রাহু যুক্ত, রাহুকে কেন টানবো আমি? আমি রাহুকে টানবো না, আমি যে জটিল প্রেম করি না। হবে এটা কি পঞ্চমপতি করে দ্বাদশে বললেন স্যার? গেছে, আর এটা ভাগ্য, নবাংশ হচ্ছে ভাগ্য, তার ভাগ্যে বিলম্বে প্রেম আছে, প্রেম হবেই, তার মনের মধ্যে অন্তত প্রেম জাগবে, অথবা কেউ তাকে তার প্রতি আকৃষ্ট হবে, সে বুঝতে পারবে এটা যে এই নারী আমার প্রতি আকৃষ্ট আছে, অনুধাবন করবে সেটা।
আচ্ছা তো আচ্ছা সেক্ষেত্রে ঠিক আছে সতর্ক থাকা মানে কি, অনুধাবন করলো হচ্ছে সে বুঝেও না বুঝার বান করতে হবে যে আমি বুঝি না। আচ্ছা স্যার ঠিক নর্মাল আছে, কি দৃষ্টি কাজ করে, দৃষ্টিকে ধরা হয় কি, খালি এটুকু বলুন তো স্যার, দৃষ্টি ধরে কি ডি ওয়ান হ্যাঁ চার্টের মতো? অবশ্যই দৃষ্টি কাজ করে। আচ্ছা কাজ আচ্ছা করে আপনার হচ্ছে ইয়ে করতে হবে, ক্ষেত্র বিশেষে আপনার হচ্ছে দৃষ্টির বিষয় দেখতে হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখলাম বিদ্যা ভাগ্য দেখলাম, সন্তান ভাগ্য দেখলে এটাও কিন্তু একটু বিলম্বিত আছে। তা প্রথম সন্তানের ক্ষেত্রে কি কোনো বিলম্ব ছিল? স্যার প্রথম সন্তান জি স্যার, প্রথম সন্তান স্যার মারা গেছে স্যার, ওই জন্ম নেওয়ার সময় আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্যয়ভাবে আছে তো আপনার হচ্ছে, এই কথাটা তো সরাসরি বলা যায় না। ঠিক আছে, এবার দেখুন আপনার হচ্ছে নবাংশ জানাটা আমাদের কতটা জরুরি। নবাংশ না জানলে কিন্তু আপনার হচ্ছে প্রেডিকশন করাটা খুবই কঠিন। এক নজর নবাংশে যদি চোখ বোলাতে না পারেন তাহলে কিন্তু প্রেডিকশন করাটা খুবই কঠিন। এই কথাটাই কিন্তু আপনি বলতে পারবেন না আপনার হচ্ছে এই নবাংশে যদি এক নজর না দেখেন। এই যে প্রথম সন্তান আপনার হচ্ছে মারা গেল, সেটা হচ্ছে দ্বাদশে আছে, প্রথম সন্তান মুক্তি হয়ে গেছে, মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, ব্যয় হয়ে গেছে, ব্যয়ের কাতায় চলে গেছে প্রথম সন্তান। ভাগ্যে কি নির্দেশ করছে দেখুন, আমরা ভাগ্যটাকে কি কি করে বিচার করি। আর কিছু দেখবেন, বিবাহ ভাগ্য দেখবেন। হ্যাঁ স্যার দুটো জি একটু স্যার দেখে নিই। বলুন স্যার। হ্যাঁ মূল বিষয় তো বিবাহ ভাগ্য, সে বিবাহ ভাগ্য দেখতে গেলে আপনার হচ্ছে সপ্তমপতি। তো D1 এর সপ্তমপতি কে? বৃহস্পতি। D1 এর সপ্তমপতি বৃহস্পতি নবাংশে কোথায় আছে? একেবারে ভাগ্যের জায়গায় বসে আছে। হুম শুভ না, শুভ না অশুভ? শুভ স্যার শুভ। শুভ স্যার। অত্যন্ত শুভ। এবং যে কয়টা গ্রহ আছে রবি চন্দ্র মঙ্গল প্রত্যেকটা বৃহস্পতির মিত্র। মিত্র, হ্যাঁ। তাহলে বিয়ের পর ব্যক্তির কি হবে? রবি সুনাম বাড়াবে, চন্দ্র রোমান্স নিয়ে আসবে, মঙ্গল শক্তি সাহস সামর্থ্য বৃদ্ধি করবে। তাহলে ব্যক্তির জীবনসাথী ব্যক্তির জন্য কি সুনামের কারক, ব্যক্তির জন্য রোমান্সের কারক, ভালোবাসার কারক, ব্যক্তির জন্য হচ্ছে শক্তি সাহসের কারক। এত গুণ যদি থাকে একজনের মধ্যে, তাহলে তো তাহলে অন্যদিকে নজর দিবে না, এটা আমরা বলতে পারি। এবার ফলাদেশ বলুন সুকান্ত বাবু, আপনার ওই ব্যক্তির ফলাদেশ বলুন, বিবাহিত জীবনের ফলাদেশ। জি স্যার, মোটামুটি বিবাহের পর যা সমস্যা বিবাহের আগেই টুকটাক ছিল, কিন্তু বিবাহের পরে সব দিক দিয়ে উন্নতি হয়েছে। আপনার সুনাম আর্থিক, বৃদ্ধি পাইছে, হ্যাঁ সুনাম, তারপর আর্থিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে বৃহস্পতি নতুন, অর্থের কারক, আর্থিক দিক দিয়ে বৃদ্ধি পাইছে। চন্দ্র হচ্ছে মনের কারক, মনের নতুন গতি প্রকৃতি নতুন ভালো হয়েছে। নতুন নতুন জমি ক্রয় হয়েছে। মঙ্গল আছে ভাগ্যের জায়গায়, নতুন জমি ক্রয় হয়েছে। আচ্ছা, সব দিক দিয়ে ভালো। এবার একটা প্রশ্ন ছিল স্যার। বিবাহিত জীবনে আপনার নবাংশে 12টি ভাব থেকে কি বিচার করা হয় একটু সংক্ষেপে লিখে নিতে পারেন, তাহলে আপনার হচ্ছে বিবাহিত জীবনটা বিচার করতে একটা সুবিধা হবে। হ্যাঁ স্যার বলুন লিখবেন স্যার, লিখুন। হ্যাঁ স্যার বলুন স্যার, দেখি। নাকি পরের প্রশ্ন চলে যাব? না না স্যার, না একটু স্যার লিখে বলুন। লিখে দেন স্যার। নর্মাল সেটা স্যার ক্লাস হয়নি তো, একটু ভালো ডিটেলসে জেনে নিই। নবাংশ ছকে লগ্ন থেকে বিবাহের স্থায়ী, কি স্যার বললেন, বিবাহের স্থায়িত্ব? হ্যাঁ নবাংশে লগ্ন থেকে বিবাহের স্থায়িত্ব বিচার করা হয়। ঠিক আছে স্যার। নেক্সট। নবাংশের দ্বিতীয় ভাব থেকে স্বামী স্ত্রীর কথাবার্তা, কিন্তু ওই চিন্তাটা করবেন আর কি। ঠিক আছে স্যার। নবাংশে বিচারে আপনার হচ্ছে যত রকম বিচার করবেন সেই জায়গায় নবাংশে দেখতে হবে। কাজে আপনি দেখবেন নবাংশ বিচারে আলাদা আলাদা পদ্ধতি আসছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আলাদা আলাদা পদ্ধতি কেন আসতেছে। একটু আগে যে পদ্ধতি প্রয়োগ করলাম এই পদ্ধতি কিন্তু এখানে প্রয়োগ হচ্ছে না, মানে ওই জীবন লাইফ পার্টনার বিচারে কিন্তু পদ্ধতি ভিন্ন হয়ে যাচ্ছে। দ্বিতীয় ভাব থেকে হচ্ছে স্বামী স্ত্রীর কথাবার্তা, তৃতীয় ভাব থেকে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং বোঝাপড়া, যেটা আর কি।
স্বামী বাড়িতে আসলো, আপনার হচ্ছে সারাদিন কর্ম করে, স্ত্রী চেহারা দেখে বুঝে গেল তার মাথা ব্যথা করতেছে। আবার স্বামী হচ্ছে বাড়িতে আসলো, আইসা আপনার স্ত্রীর চেহারা দেখে বুঝে গেল যে তার স্ত্রীর মধ্যে আর তার মার মধ্যে একটা ফাইট হয়ে গেছে। তো এই যে বন্ডিংটা, এই যে বোঝাপড়াটা, এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা থার্ড হাউস থেকে আমরা দেখব। চতুর্থ ভাব, পারিবারিক সুখ, স্বামী স্ত্রী সন্তান মাতা পিতা, এই জায়গায় পারিবারিক সুখটা কেমন হবে? পঞ্চম ভাব, পারস্পরিক প্রেম, স্বামী এবং স্ত্রীর মধ্যে বিয়ের পরে প্রেম থাকবে কিনা। নাকি হচ্ছে বউ স্ত্রীকে কিছু বললে সে হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন ঝগড়াটে সিরিয়ালে যা দেখায় আর কি, ঝামেলা হয়ে যাবে, এরকম কিছু কিনা। ষষ্ঠ ভাব হচ্ছে ঝগড়াঝাটি ঝামেলা। এটা হচ্ছে D1 এ যেরকম, D9 হচ্ছে একই রকম করে দিন। সেটা হচ্ছে ডিভোর্স। D9 এর ষষ্ঠ ভাব থেকে আমরা সিদ্ধান্ত নেব তাদের মধ্যে ডিভোর্স হবে কিনা, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হবে কিনা, সেটা D9 এর ষষ্ঠ ভাব থেকে আমরা সিদ্ধান্ত নেব। সপ্তম ভাব, সপ্তম ভাব হচ্ছে রেসপন্সিবিলিটি, স্বামী স্ত্রী একে অপরের প্রতি দায়িত্ববান নাকি আপনার উদাসীন, এই রেসপন্সিবল পার্সন কিনা সে, এটা আমরা বুঝবো সপ্তম ভাব থেকে। অষ্টম ভাব, গোপনীয়তা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এই নবাংশের অষ্টম ভাব থেকে দেখবেন। এই ব্যক্তির অষ্টমে কোনো গ্রহ আছে? যার জন্মছক আমরা বিচার করছি, অষ্টমে কোনো গ্রহ আছে? স্যার অষ্টমে কোনো গ্রহের অবস্থান নেই। অষ্টম নবমে। পতি কোথায় আছে? নবমে আছে। অষ্টমপতি নবমে, হ্যাঁ। বৃহস্পতি ছায়াতলে আছে। জি স্যার। একে তো হচ্ছে ভাগ্যের জায়গা, একে তো হচ্ছে ধর্মের জায়গা, আবার হচ্ছে বৃহস্পতি ছায়াতলে আছে। তাহলে চরিত্রহীন হবে না স্যার। হ্যাঁ, চরিত্রবান মানুষ হবে সে। নবম ভাব থেকে হচ্ছে ধর্ম, আধ্যাত্মিকতা, মানে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আধ্যাত্মিক আচরণ করবে কিনা বা এগুলা তাদের মধ্যে থাকবে কিনা, সেটা হচ্ছে নির্ভর করছে নবম ভাব। আবার অনেকে দেখা গেল না আমাদের সমাজে হচ্ছে, ধরেন কেউ হচ্ছে বিয়ের গিয়ে হচ্ছে দিকে নিয়ে নিছে, আর বিয়ের পরে হচ্ছে আবার জামালা হয়ে গেছে। স্বামী বলছে যে তুমি হচ্ছে ওই জায়গায় দিকে নিছো, এটা বাদ দাও, দিয়ে হচ্ছে আমি যেখান থেকে দিকে নেবো ওইখান দিকে নাও। এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের শিকার হবে কি হবে না, মানে একই রকম মানে ধর্মের চিন্তা ভাবনা করবে কিনা। বাবার কেউ হচ্ছে ধরেন আপনার শাক্ত, স্বামী শাক্ত আর স্ত্রী হচ্ছে বৈষ্ণব, আবার স্ত্রী হচ্ছে শাক্ত, স্বামী হচ্ছে বৈষ্ণব। ঠিক আছে, ওই যে এই আপনার ঝামেলাটা আমার হচ্ছে স্যার, হ্যাঁ, এই একাদশ ঝামেলাটা আমার আছে। কি বলছে যে আমার ঘরের যে দেয়াল টেয়াল আছে সবকিছু ধুইতে হবে, আর স্বামী বলছে যে না, দেয়াল ধোয়া লাগবে না, শুধু খাট পালং হচ্ছে বিছানা টিছানা এগুলো দিলেই চলবে। ঠিক আছে, আর স্ত্রী বলছে যে যে আপনার হচ্ছে জাজিম যেটা আছে বা হচ্ছে কি ম্যাট্রেস যেটা আছে এটাকে নিয়ে ধুইতে হবে, পুকুরে নিয়ে ধুইতে হবে, আর স্বামী বলছে যে না, ধোয়া লাগবে না। এই ধরনের যে আপনার জটিলতা আছে, ধোয়া ধুয়ির যে জটিলতা, জাস্ট ফান করে বলছি।